আসসালামু আলাইকুম সবাইকে। তোমরা একটু জানাও যে আমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা। একটু আমাকে কনফার্ম করো যে আমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা একটু জানাও। তো আমাদের মোটামুটি আজকে মানব জীবনের ধারাবাহিকতা শেষ হয়ে যাবে। যদিও বেশি পড়া নাই, মোটামুটি যতটুকু পড়া ছিল আমরা গতকাল পড়ে ফেলছি, ম্যাক্সিমাম পড়াটুকুই। ঠিক আছে। আর একটা কথা কি যে তোমাকে বুঝে বুঝে পড়া লাগবে। যেমন এই চ্যাপ্টারটা একটু বড়, বুঝছো? চ্যাপ্টারটা তো একটু বড়। তারপরে কথা হলো যে কিন্তু চ্যাপ্টারের ভিতরে মনে করো যে আজে বাজে জিনিসটা ভরা। মানে আজে বাজে জিনিস মানে বুঝাইলাম যে ইম্পর্টেন্ট না এরকম জিনিসটা। মানে মানে অনেক ফাও কথাবার্তা আছে, এগুলো জায়গা থেকে কখনো প্রশ্ন হবে না। ঠিক আছে। এটা হলো 2 নাম্বার কথা। আর 3 নাম্বার কথা যেটা, সেটা হলো যে চ্যাপ্টার থেকে প্রশ্ন মেডিকেল খুব কম আসে। ঠিক আছে। হয়তো একটা আসতে পারে, এরকম আর নাও আসতে পারে। ঠিক আছে। তো সেই জন্য যেহেতু বড় চ্যাপ্টার, তো তোমার মার্কও কম আসবে এখান থেকে, হয়তো এক মার্কের একটা প্রশ্ন আসবে। তো এটার জন্য অত ঘাইটা গুইটা সব সব কিছু পড়া তো দরকার নাই, তাই না? তো একটু মনে করো যে মাথা খাটায় যেগুলো ইম্পর্টেন্ট সেগুলোই পড়তে হবে। বুঝছো যেটা বললাম যে চ্যাপ্টারে মানে ফাও কথাবার্তা বেশি আর কি। ওকে, তো আমার কথা ক্লিয়ার কিনা একটু জানাও, আমরা ক্লাস শুরু করবো এখন। একটু বলো যে ক্লিয়ার কিনা, ক্লাস এখনই শুরু করবো। ওকে, তো চলো শুরু করি। তো আজকে আমাদের ক্লাস হলো তোমার নিষেক। ঠিক আছে। নিষেক। তো আমরা মোটামুটি গতকালকে শুক্রাণু ডিম্বাণু উৎপন্ন হওয়া দেখছি। আজকে আমরা নিষেক পড়বো। ঠিক আছে। তো ওকে। তো নিষেক মানে আমরা জানি যে শুক্রাণু এবং কি ডিম্বাণুর মিলন। তো এখানে দেখো একটা কথা বলছে যে পরিণত শুক্রাণু এবং পরিণত ডিম্বাণুর মিলন। কি ভাইয়া? পরিণত শুক্রাণু এবং পরিণত ডিম্বাণুর মিলন। এখানে পরিণত শুক্রাণু মানে তো বুঝলা শুক্রাণু, এখন পরিণত ডিম্বাণু বলতে কি বোঝায়? পরিণত ডিম্বাণু বলতে আসলে বোঝায় সেকেন্ডারি ও সাইট। কি বোঝায় ভাইয়া? একটু লিখে দিই দেখো। ঠিক আছে। ডিম্বাণু বলতে এখানে আসলে বোঝায় সেকেন্ডারি ও সাইট। সেকেন্ডারি ও সাইট। ঠিক আছে। সেকেন্ডারি ও সাইটকে বোঝায়। ওকে। ওকে। আর আরেকটা কথা নিচে বলছে, দেখো যে মানুষের নিষেক কী ধরনের। মানুষের নিষেক হলো অন্তঃনিষেক ধরনের। ঠিক আছে। এবং কোথায় সংঘটিত হয় এটা? এটা হয় ফেলোপিয়ান নালী বা ডিম্বনালীর ঊর্ধ্বাংশে। ঠিক আছে। ফেলোপিয়ান নালী কোনটা, কোন জায়গায় অবস্থিত ডিম্বনালী, এটা কিন্তু গতকালকে আমরা দেখছি। ওকে। তারপরে দেখো যেটা বলবো যে প্রতিবার সঙ্গমে বা প্রত্যেকবার মিলনের পরে, ঠিক আছে, বীর্য ঘটিত হয় কত? 1.5 থেকে 4 মিলিমিটার। এটা একটু মনে রাখো। ঠিক আছে। এবং এই প্রতিবার যে বীর্য খরিত হয়, এই বীর্যের শুক্রাণুর সংখ্যা কত থাকে? 4 থেকে 10 কোটি। কত থাকে ভাইয়া? 4 থেকে 10 কোটি। মানে বিষয়টা একটু আশ্চর্য, তাই না? যে শুক্রাণু বের হইলো 4 থেকে 10 কোটি, কিন্তু শুক্রাণু নিষিক্ত হইতেছে মাত্র একটা। ঠিক আছে। তো বিষয়টা কিন্তু আসলেই মানে একটু আশ্চর্যকরই আর কি। ওকে। তারপর দেখা একটা কথা বলছে যে শুক্রাণু ক্ষরণের পর নিষিক্তকরণের ক্ষমতা কতক্ষণ থাকে? 12 থেকে 24 ঘন্টা। ঠিক আছে। 12 থেকে 24 ঘন্টা। কিন্তু এই শুক্রাণুটা যদি মানে যৌন মিলনের পরে মানে স্ত্রী যৌনাঙ্গের ভেতরে ফেলা হয়, মানে তখন স্ত্রী যৌনাঙ্গের ভেতরে বেঁচে থাকতে পারে 3 দিন পর্যন্ত। ঠিক আছে। মানে এমনিতে শুক্রাণু বাইরে বেঁচে থাকতে পারে 12 থেকে 24 ঘন্টা, কিন্তু এটা যদি স্ত্রী যৌনাঙ্গের ভেতরে থাকে, ওই ক্ষেত্রে বেঁচে থাকতে পারে কয়দিন ভাইয়া? 3 দিন। প্রত্যেকটা ইনফরমেশনই ইম্পর্টেন্ট, প্রত্যেকটা ইনফরমেশনই লাগবে। ঠিক আছে। ওকে। আর ডিম্বাণু নিষিক্ত হওয়ার ক্ষমতা রাখে কতক্ষণ ভাইয়া? 24 থেকে 36 ঘন্টা। কিন্তু আধুনিকভাবে ধারণা করা হয় 6 থেকে 7 ঘন্টা। ঠিক আছে। মানে খুবই কম সময়। ওকে। আর ডিম্বনালীতে ডিম্বাণু কত ঘন্টা বেঁচে থাকতে পারে? ডিম্বনালীতে ডিম্বাণু বেঁচে থাকতে পারে 72 ঘন্টা। ঠিক আছে। এগুলো একটু মনে রাখো। দেখো রিলেট আছে, যেমন মনে করো 24 ঘন্টা, 36 ঘন্টা। ঠিক আছে। মানে আবার দেখো 72 ঘন্টা। ঠিক আছে। মানে 1 দিন 1.5 দিন।
ঠিক আছে, 3 দিন এরকম মনে করো যে ব্যাপার স্যাপার। ওদেরকে যেখানে 12 ঘন্টা, ঠিক আছে, মানে হাফ দিন, ঠিক আছে, আবার 3 দিন, এই যে এরকম মনে করো রিলেট আছে। ওকে, তাহলে এই যে যেটা বললাম যে মানব দেহের নিচে কি আসলে প্রকৃতপক্ষে কি সেকেন্ডারি ওসাইট আর পরিণত শুক্রাণু, যেটা বললাম এটাকে লিখে দিলাম যে সেকেন্ডারি ওসাইট এবং কি পরিণত শুক্রাণু, এটা একটু মাথায় রেখো। ঠিক আছে, তো দেখো আবার যদি একটু রিকল করি, এগুলো একটু মনে রাখো বারবার। ঠিক আছে, যে মানুষের নিচে কী ধরনের ভাইয়া অন্তঃনিষেক কোথায় ঘটে? ফেলোপিয়ান নালী এবং কি ডিম্বনালীর ঊর্ধ্বাংশে। ফেলোপিয়ান নালী বা ডিম্বনালীর ঊর্ধ্বাংশে। প্রত্যেকবার সঙ্গমের পর কত বীর্য বের হয়? 1.5 থেকে 4 মিলিলিটার। ঠিক আছে, কতগুলো শুক্রাণু থাকে? 4 থেকে 10 কোটি। ঠিক আছে, নিষিক্তকরণের ক্ষমতা কত? 12 থেকে 24 ঘন্টা। 12 থেকে 24 ঘন্টা। এবং যৌনাঙ্গের ভেতরে 3 দিন। যৌনাঙ্গের ভেতরে 3 দিন। ওকে, ডিম্বপাতের পর ডিম্বাণু নিষিক্ত হওয়ার ক্ষমতা থাকে কতক্ষণ ভাইয়া? কতক্ষণ? 24 থেকে 36 ঘন্টা। কিন্তু আধুনিক ধারণা মতে কত? 6 থেকে 7 ঘন্টা। কিন্তু ডিম্বনালীর ভিতরে ডিম্বাণু থাকে কতক্ষণ? 72 ঘন্টা। সবচাইতে বেশি থাকে ডিম্বনালীর ভেতরে। এগুলো একটু মনে রাখো। ঠিক আছে, ওকে। এবং কালকে একটা কথা বলছিলাম না, এই যেমন শুক্রাণু যখন বললাম কালকে, ঠিক আছে, এটা কী দেখাইলাম এটা, এই যে শুক্রাণু, ঠিক আছে, শুক্রাণুর এখানে একটা ক্যাপ দেখছিলাম না? ক্যাপ, ওই ক্যাপ বলছিলাম না যে ক্যাপ এক ধরনের এনজাইম বা একটা পদার্থ, বিগলিত পদার্থ ক্ষরণ করে। ঠিক আছে, ওই ক্যাপটা এখন ওই যে মনে করো যে কি করে, যে বিগলিত পদার্থ ক্ষরণ করলো, এটা কি করে পরবর্তী বলছিলাম যে ডিম্বাণুকে কি করে, ছিদ্র করে ডিম্বাণুর ভিতরে শুক্রাণুটা প্রবেশ করে। তাই যেখানে বলছে দেখো, এই যেটা ডিম্বাণু, আর এই যেগুলো আস্তে আস্তে শুক্রাণু। ঠিক আছে, এই যে শুক্রাণু আসলো, তো এই যে মাথাটা, ঠিক আছে, মাথার এই যে সামনে কি আছে, এই যে অ্যাক্রোজোম। ঠিক আছে, অ্যাক্রোজোম, অ্যাক্রোজোম থেকে কি বের হয় ভাইয়া? এক ধরনের এনজাইম বের হয়। এনজাইমের নাম কি? হায়ালিউরোডিনেজ। ঠিক আছে, হায়ালিউরোনিডেজ। এটা একটু মনে রাখো, নামটা একটু মনে রাখো। ঠিক আছে, হায়ালিউরোনিডেজ। এই এনজাইমটা কি করে? এই এনজাইমটাই যেটা বিগলনকারী এনজাইম। ঠিক আছে, যে বিগলিত করে। ঠিক আছে, এটা কি করে? ডিম্বাণুর এখানে একটা ছিদ্র তৈরি করে, তার ফলে কি শুক্রাণুটা ঢুকা যায়, শুক্রাণুটা ঢুকা যাইতে পারে। বুঝতে পারছো কিনা? এটা একটু মনে রাখো। এবং এবং মনে করো যে দেখো, একবার যদি ডিম্বাণুর ভেতরে মানে শুক্রাণুটা প্রবেশ করে, ঠিক আছে, প্রবেশ করে, তখন কি হয় জানো? এই যে ছিদ্র তো এখানে আছেই, এই ছিদ্রের ওখানে মনে করো যে এক ধরনের কি বলে, যে এক ধরনের দানা থাকে, এটাকে বলা হয় তোমার কর্টিক্যাল দানা। কি বলে? কর্টিক্যাল দানা। ওই কর্টিক্যাল দানাটা এখানে মনে করো যে লাইসোজাইম এনজাইম ক্ষরণ করে। লাইসোজোম, ঠিক আছে, লাইসোজোম এনজাইম ক্ষরণ করে। লাইসোজোম এনজাইম ক্ষরণ করে নাকি, না কি করে? আচ্ছা দেখি তো, একটু পরে আসে। আচ্ছা দেখতেছি, সমস্যা নেই। তো এটা মনে রাখো যে যে মানে এখানে বিগলিত হয় কোনটার জন্য? বিগলিত হয় ভাইয়া হায়ালিউরোডিনেজ। ঠিক আছে, এটা একটু মনে রাখো। ওকে, তারপরে দেখো যে এই যে জোনা পেলিসুডা, ঠিক আছে, এগুলো আমরা পড়ছি কিন্তু গতকাল। ওই যে জিকা যেমন একটা বলছিলাম না, জিকা যে ডিম্বাণুর আবরণ, ঠিক আছে, জিকা। ওকে, তো দেখো এই যে পরে পেজ আসো, এ যেখানে বলছে দেখো যে এনজাইমের প্রভাবে, ঠিক আছে, এ যেখানে বলছে দেখো শুক্রাণু মস্তক ডিম্বাণুর অভ্যন্তরে প্রবেশের সাথে সাথে ডিম্বাণুর বহির্দেশে অবস্থিত কর্টিক্যাল দানা, যেটা বললাম কর্টিক্যাল দানা নামে কি পরিচিত লাইসোজোমগুলো এনজাইম ক্ষরণ করে। ঠিক আছে, এই এনজাইমের প্রভাবে কি হয়? এই এনজাইমের প্রভাবে জোলা প্যালিসোডাস, যেটা মনে করো যে ডিম্বাণুর বাইরের ঝিল্লি, আমরা জানতাম যে ডিম্বাণুর বাইরের ঝিল্লিকে কি বলে? জোনা প্যালিসোডা। এই জোনা প্যালিসোডা কি হয়? পুরু এবং শক্ত হয়। ঠিক আছে, ওই যে একটা ছিদ্র ছিল না, ওই ছিদ্র তো মানে বন্ধ হবে, প্লাস এই যে জোনা প্যালিসোডার যে আবরণটা আছে, আবরণটাও কি হবে? আর মোটা হবে। তার ফলে কি হবে? তার ফলে আর কোনো শুক্রাণু কি করতে পারবে না? ঢুকতে পারবে না। ঠিক আছে, কারণ আগে তো এই উপরে একটি স্তর ছিল না, উপরে লাইসোজাইম এনজাইমের কারণে কি কোনো স্তর ছিল না, ফলে শুক্রাণুটা ইজিলি ঢুকতে পারছে। কিন্তু এই যে একটা ঢুকছে, ঠিক আছে, ডিম্বাণুটা তো লয়াল, ঠিক আছে, ও তো আর মনে করো যে একাধিক শুক্রাণু নিবে না, ও তো লয়াল, ঠিক আছে, তো একটাই নিবে, একটাই নিছে, তার পরবর্তী কী করবে? ওর দরজা আটকায় দিবে, মনের দরজা আটকায় দিবে। ওকে, এটাই বলছে। ঠিক আছে, যে এনজাইমের প্রভাবে প্যালিসোডা পুরো শক্ত হয়ে কি হয়? নিষেক ঝিল্লি নির্মাণ করে। ঠিক আছে, এর ফলে আর কোনো শুক্রাণু নিষেকে অংশ নিতে পারে না। ওকে, এখানে একটু মনে রাখো যে তাহলে নিষেক ঝিল্লি গঠন করে কোনটি? অ্যান্সার কি ভাইয়া? জোনা প্যালিসুডা। ঠিক আছে, ওকে। তারপরে দেখো যে ওকে, এখন দেখো ইমপ্লান্টেশন। ঠিক আছে, ইমপ্লান্টেশন জিনিসটা কি ভাইয়া? জাইগোট উৎপন্ন হইলো, এখন জাইগোট ধীরে ধীরে মনে করো যে কোষ বিভাজন করবে। ঠিক আছে, কোষ বিভাজন করে করে মনে করো যে জরার ভিতরে, ঠিক আছে, অবস্থান করবে। এটাকে বলা হয় ইমপ্লান্টেশন। ঠিক আছে,
যে মনে করো যে জরায়ুর ভিতরে যে এই জাইগোট, ঠিক আছে, জাইগোটের এখানে অনেকগুলো পর্যায় আছে, যেমন মনে করো যে প্রথমে জাইগোট থাকে, ঠিক আছে, জাইগোটগুলো কোষ বিভাজনের মাধ্যমে এক ধরনের দশায় মানে এক ধরনের দশায় মনে করো যে কি হয়, যে পরিণত হয়, ঠিক আছে। আচ্ছা, এই যে শুক্রাণুগুলো যে এখান থেকে যে কোষ বিভাজন হইতেছে, ঠিক আছে, এটাকে বলা হয় ক্লিভেজ, ঠিক আছে, ক্লিভেজ। এই ক্লিভেজের মাধ্যমে কোষ সংখ্যা বাড়তেছে, ঠিক আছে। ক্লিভেজের সংখ্যা কোষ বাড়তে বাড়তে দেখো একটা সময় আসে, এটাকে বলা হয় মরুলা। কি বলা হয় ভাইয়া? মরুলা, ঠিক আছে। ওকে। এবং মরুলাটা পরবর্তীতে দেখবা যে মরুলার মাঝখানে যখন একটা ছিদ্র তৈরি হয় বা গহ্বর তৈরি হয়, তখন সেটাকে বলা হয় ব্লাস্টুলা, ঠিক আছে, ব্লাস্টুলা। এবং এই যে ব্লাস্টুলার যে বাইরের যে পর্দাটা আছে, ঠিক আছে, একটু মার্ক করে দেখাই। এই যে বাইরের পর্দা, এই বাইরের পর্দাটাকে বলা হয় ভাইয়া, বাইরের পর্দাকে বলা হয় ব্লাস্টোডার্ম, ঠিক আছে, ব্লাস্টোডার্ম, ব্লাস্টোডার্ম, ঠিক আছে, ব্লাস্টোডার্ম। এবং এর ভেতরে যে গহ্বরটা আছে, ঠিক আছে, এই গহ্বরটাকে বলা হয় ভাইয়া, গহ্বরটাকে বলা হয় ভাইয়া ব্লাস্টোসিল, 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 ঠিক আছে, ব্লাস্টোসিল। ওকে। তো দেখো প্রথমে কি পাইলাম, প্রথমে পাইলাম জাইগোট, জাইগোটে কি হইলো, ক্লিভেজ দশা মানে কোষ বিভাজন হইলো। তারপর পাইলাম কি, মরুলা, ঠিক আছে, মরুলা। তারপরে মরুলা কি হইলো, মরুলার ভিতরে এক ধরনের কি কয়, এক ধরনের গহ্বর সৃষ্টি হইলো, তখন সেটাকে কি বললাম আমরা, সেটাকে বললাম ব্লাস্টুলা। এবং মানে মরুলা মানে মনে করো যে কোষগুলা কি হিজিবিজি অবস্থায় থাকে, ঠিক আছে। ব্লাস্টুলা দশায় মনে করো সুন্দর করে সজ্জিত হয়, ঠিক আছে। আর মনে করো যে মাঝখানে একটা গহ্বরে তৈরি হয়, এটা হলে ব্লাস্টুলা। এবং ব্লাস্টুলাতে কি হয়, যেটা বললাম, ব্লাস্টুলার বাইরের স্তরটাকে বলা হয় ব্লাস্টোডার্ম, আর মাঝখানে গহ্বরটাকে বলা হয় ব্লাস্টোসিল, ঠিক আছে, কি বলা হয়, ব্লাস্টোসিল। ওকে। তারপরে দেখো যে আচ্ছা, ব্লাস্টোসিল, তারপরে একটা দশা আছে, সেটা হলো ভাইয়া গ্যাস্ট্রুলা। আচ্ছা, গ্যাস্ট্রুলার ছবি নাই এখানে, এটা হলো কোষগুচ্ছ, ইমপ্লান্টেন, ব্লাস্টোসিস্ট। আচ্ছা আচ্ছা, দাঁড়াও দাঁড়াও, আর একটা মানে চিত্র আছে, একটা চিত্র আছে, একটু নিচে যাই। এই তো দেখো, এই যেটা বললাম যে প্রথমে জাইগোট ছিল, ঠিক আছে, জাইগোট কি ক্লিভেজ হইলো মানে বিভাজন হইলো, ঠিক আছে, হয় এরকম অবস্থা আসলো, ঠিক আছে। ওকে। তারপরে দেখে যে মরুলা, ঠিক আছে, মরুলা গঠন করলো। তারপরে মরুলা থেকে ভাই ব্লাস্টুলা, এই যে ব্লাস্টুলার বাইরের স্তর ব্লাস্টোডার্ম, মাঝখানের গহ্বর ব্লাস্টোসিল, ঠিক আছে। এবং ব্লাস্টোসিল দেখবা এখানে তো মাঝখানে একটা গহ্বর ছিল, ঠিক আছে। তারপরে কি হয় যে ব্লাস্টুলা কি হয় যে যখন গ্যাস্ট্রুলেশন পর্যায়ে আসে বা গ্যাস্ট্রুলায় পরিণত হয়, তখন এই সাইডে একটা গহ্বর বা গর্তের সৃষ্টি হয়, ঠিক আছে। এবং এই গর্তটার যে মুখ আছে, ঠিক আছে, বা গেট বা মুখ, এই মুখটাকে বলা হয় ব্লাস্টোপোর, ব্লাস্টোপোর, ঠিক আছে। এবং এই যে গহ্বর সম্পূর্ণ, এই গহ্বরটাকে বলা হয় আর্কেন্টেরন। কি বলা হয় ভাইয়া? আর্কেন্টেরন, এটা একটু মনে রাখো, ঠিক আছে। তাহলে মাঝখানটাকে বলা হয় আর্কেন্টেরন এবং এই মুখটাকে বলা হয় ব্লাস্টোপোর, ঠিক আছে। আর এর ভিতরে যে এন্ডোডার্ম, একটোডার্ম, মেসোডার্ম এগুলো তো থাকবেই, ঠিক আছে। ওকে, এটাই তাহলে। আর সিকোয়েন্সটা একটু মনে রাখো যে জাইগোট, জাইগোট থেকে ক্লিভেজ, ক্লিভেজ থেকে মরুলা, মরুলা থেকে ব্লাস্টুলা, ব্লাস্টুলা থেকে কি গ্যাস্ট্রুলা, এগুলো একটু মনে রাখো। ব্লাস্টুলার বাইরের স্তর কি ভাইয়া? ব্লাস্টোডার্ম, মাঝখানে গহ্বর কি? ব্লাস্টোসিল। গ্যাস্ট্রুলার ছিদ্রের মুখের নাম কি ভাইয়া? ব্লাস্টোপোর, বা ছিদ্র বা গহ্বরের নাম কি ভাইয়া? আর্কেন্টেরন। এগুলো একটু মনে রাখো। ওকে, তো চলো আমরা আবার আগে চলে যাই। বুঝছো কি না একটু বলো তো, ক্লিয়ার কি না? ঠিক আছে। ওকে। তো এই যে আমরা কি দেখলাম যে দেখো এখানে বলছে যে নিষেকের 6 থেকে 9 দিনের মধ্যে, ঠিক আছে, যে প্রক্রিয়া জাইগোট ব্লাস্টোসিস অবস্থায় জরায়ুর মুখে, ঠিক আছে, বা জরায়ুর ভিতরে কি হয়, পতিত হয়, সেটাকে বলা হয় ইমপ্লান্টেশন। যেটা বললাম যে শুক্রাণু ধীরে ধীরে ব্লাস্টোসিস্ট, ঠিক আছে, গ্যাস্ট্রোসিলে পরিণত হয়। তারপরে কি হয়, ওইটা জরায়ুতে পতিত হয়। যেটা কত দিন হয় ভাইয়া? 6 থেকে 9 দিনের মধ্যে। এটা একটু ডেটটা একটু মনে রেখো, ঠিক আছে। ওকে। তারপর দেখো এই যে জাইগোটের কোনো পর্যায়ক্রমিক মাইটোসিস বিভাজনকে ক্লিভেজ বলে, যেটা বললাম যে জাইগোট বিভাজন হইতে হইতে ওটাকে কী হইলো, ক্লিভেজ, ঠিক আছে। এগুলো দেখো, এগুলো কিন্তু পড়ছি অলরেডি। এবং এই যে ব্লাস্টোসিস্টে যে ছোটো ছোটো কোষ থাকে, কতগুলো কোষ থাকে ভাইয়া? 100টির মতো কোষ থাকে। এবং প্রত্যেকটা কোষকে কি বলা হয় ভাইয়া? ব্লাস্টোমিয়ার, ঠিক আছে। ওকে। ব্লাস্টোমিয়ার স্তরকে বলা হয় ট্রোফোব্লাস্ট, এটা একটু মনে রাখো, ট্রোফোব্লাস্ট, ঠিক আছে। ওকে। এবং এই ব্লাস্টোসিস্ট কত দিনের মাথায় জরায়ুতে পৌঁছায়? 4 থেকে 5 দিনের মাথায়, ঠিক আছে।
ওকে, এই তো যে 6 থেকে 9 দিনের মধ্যে জরায়ু স্থাপন হয়, এটাকে ইমপ্লান্টেশন বলে, এগুলো আমরা দেখলাম অলরেডি। ওকে, তারপর দেখো অমরা বা প্লাজেন্টা, ঠিক আছে। অমরা মানে কি? প্লাজেন্টা। এই যে দেখো, এই যে সুন্দর একটা জিনিস দেখতেছো না, ঠিক আছে, এই যে সুন্দর একটা জিনিস, ঠিক আছে। ওকে, এখানে এই যেটা হলো অমরা, ঠিক আছে, এই পুরাটুকু হলো ভাইয়া জরায়ু, ঠিক আছে। এই পুরাটুকু কি বলে ভাইয়া? জরায়ু। এবং জরায়ুর ভিতরে এই যে অংশটুকু দেখতেছো, দাঁড়াও মার্ক করে দেখা, এই যে অংশটুকু দেখতেছো, এইটুকু অংশ হলো ভাইয়া অমরা, ঠিক আছে। এইটুকু অংশ কি ভাইয়া? এইটুকু অংশ হলো অমরা, ঠিক আছে। এবং দেখো যে অমরার সাথে একটা একটা রাস্তা আছে, এটা কোথায় গেছে বলো তো? এটা বাচ্চাটার নাভির সাথে সংযোগ হয়েছে, ঠিক আছে। এটা কিসের সাথে সংযোগ হয়েছে? নাভির সাথে। এবং এটাকে বলা হয় অ্যাম্বিলিকাল কর্ড। কি বলা হয় ভাইয়া? অ্যাম্বিলিকাল কর্ড। এবং এটা 40 থেকে 50 সেন্টিমিটার লম্বা, 40 থেকে 50 সেন্টিমিটার লম্বা। আচ্ছা বলো তো, এই চ্যাপ্টারে 40 থেকে 50 সেন্টিমিটার লম্বা আর একটা জিনিস পড়ছিলাম, সেটা কি? দেখি কার কার মনে আছে। ওকে, তো অমরা প্লাজেন্টা, ঠিক আছে। তো এখানে যেটা লাগবে যে অমরা প্লাজেন্টা, ঠিক আছে, গঠিত হয় কবে? নিষেকের 12 সপ্তাহ পরে, নিষেকের 12 সপ্তাহ পরে। এবং নিষেকের 8 সপ্তাহ পরে ভ্রূণ যখন মানুষের অবয়ব ধারণ করে তখন সেটাকে কি বলে? ফিটাস বলে। তো এখানে এই এক লাইন থেকে প্রশ্ন কিন্তু দুইভাবে হইতে পারে। একটা বলতে পারে যে ভ্রূণ মানুষের অবয়ব লাভ করে কবে? 8ম সপ্তাহে, ঠিক আছে। ফিটাস কবে তৈরি হয়? 8ম সপ্তাহে, ঠিক আছে। বা ভ্রূণ যখন মানুষের অবয়ব ধারণ করে তখন সেটাকে কি বলে? ফিটাস। 3 ধরনের প্রশ্ন হইতে পারে একটা লাইন থেকে, এটা একটু মনে রাখো। ওকে, তারপরে দেখে যেটা বললাম যে নাভিরজ্জু বা অ্যাম্বিলিকাল কর্ড, ঠিক আছে, যেটা অমরার সাথে কি, এই যে অমরার সাথে বাচ্চার যে নাভির সাথে যুক্ত আছে একটা, তোমরা হয়তো বেবি, হ্যাঁ, ভাঁজ ডিফারেন্স। ওকে, তো যেটা বলতেছিলাম যে নাভির সাথে অমরার সাথে যে একটা থাকে, কি বলে, তোমরা যদি ছোট বাবু টাবু দেখে থাকো, ঠিক আছে, তোমাদের ফ্যামিলিতে যদি কারো ছোট বাবু হয়, তোমরা দেখবা যে ও নাভিতে কিন্তু যখন বাচ্চাটা হয় ও নাভিতের সাথে একটা রগের মতো থাকে, ঠিক আছে। তো ওইটাই আসলে কি? অ্যাম্বিলিকাল কর্ড, ঠিক আছে। ওইটা মনে করো যে ওর আম্মুর অমরার সাথে লাগানো ছিল, পরবর্তীতে ডাক্তাররা কি করে? ডাক্তাররা এটা কেটে দেয় এখানে, ঠিক আছে, কেটে দেয়। ওকে, তো এই হলো সিস্টেম, এটা একটু মনে রাখো। ওকে, এটা হলো কি ভাই? অ্যাম্বিলিকাল কর্ড, ঠিক আছে। কত মিটার লম্বা ভাইয়া? 40 থেকে 50 সেন্টিমিটার লম্বা। ওকে, তারপরে দেখো এখানে একটা কথা বলছে যে এই যে অমরার ভিতরে যখন বাচ্চাটা থাকে, ঠিক আছে, তখন মনে করো যে এখানে দেখতেছো যে এই যে অমরার সাথে বাচ্চার একটা সংযোগ আছে, তার মানে কি অমরাটা তো মায়ের দেহের আর বাচ্চাটা তো বাচ্চা, ওটার তো একটা আলাদা দেহ। তো এই যে মায়ের দেহ থেকে কিছু কিছু জিনিস সন্তানের দেহের ভিতরে যায়, এবং এই বাচ্চার দেহের ভিতর থেকে কিছু জিনিস মায়ের শরীরের ভিতরে যায়। কি কি যায় ভাইয়া? দেখো, এখন তোমার মা কি তোমাকে কোনো সময় খারাপ জিনিস দেবে বলো? একজন মা কিন্তু অল টাইম তার বাচ্চাকে ভালো ভালো জিনিস দেয়। তো সেই ক্ষেত্রে দেখো, মাতা থেকে ফিটাস বা মা তার বাচ্চাকে, মার শরীর থেকে বাচ্চার শরীরে কী কী যায় দেখো? অক্সিজেন, গ্লুকোজ, অ্যামিনো অ্যাসিড, লিপিড, ফ্যাটি অ্যাসিড, গ্লিসারল, ভিটামিন, আয়ন, ঠিক আছে, সোডিয়াম, পটাশিয়াম, ক্লোরিন, সকল ধরনের আয়ন, ঠিক আছে, অ্যালকোহল, নিকোটিন, অনেক ওষুধ, ভাইরাস, অ্যান্টিবডি, ঠিক আছে। এখানে খারাপ শুধু কোনগুলা? খারাপ অ্যালকোহল, নিকোটিন, অনেক ওষুধ, ভাইরাস। এখন তুমি মনে রাখবা যে ভাইয়া এগুলা তো বাচ্চার পক্ষে খাওয়া সম্ভব না, এগুলো তো মার পক্ষে খাওয়া সম্ভব, তাই না? তো মা যদি খায় তখনই তো এগুলো বাচ্চা দেহে যাবে। বাচ্চা তো পেটের ভিতরে বসে বসে অ্যালকোহলও খাইতে পারবে না, নিকোটিনও খাইতে পারবে না, ওষুধও খাইতে পারবে না, তাই না? ভাইরাসও খাইতে পারবে না। এগুলা মার শরীরে যদি যায়, দেন মায়ের শরীর থেকে কোথায় যাবে? বাচ্চার শরীরে যাবে। তাহলে কি মাথা থেকে ফিটাস, এগুলো মনে রাখবা, ঠিক আছে। এবং দেখো, ফিটাস থেকে মাথা মানে বাচ্চার শরীর থেকে ওই অ্যাম্বিলিকাল কর্ডের মাধ্যমে মায়ের দেখি কি যায় দেখো? কার্বন ডাইঅক্সাইড, ইউরিয়া, অন্যান্য বর্জ্য পদার্থ, মানে যত রকমের খারাপ জিনিস আছে, ঠিক আছে, কার্বন ডাইঅক্সাইড, ইউরিয়া, বর্জ্য পদার্থ, এগুলা কি? এগুলা শিশুর দেহ থেকে মায়ের দেহে যায়। আবার তোমরা বললো না যে খারাপ ভালো দেয় বুঝাইলাম, তার মানে এখানে তো অ্যালকোহল, নিকোটিন, ভাইরাস, এগুলো তো খারাপ জিনিস, ঠিক আছে। এগুলো তাহলে তো উল্টো হয়ে গেল ভাইয়া। এগুলো তো এটা কমন সেন্সের বিষয়। এগুলো তো তুমি বাচ্চার দেহ থেকে মায়ের দেহ কীভাবে নিবা? বাচ্চা তো এগুলো খাইতে পারবে না, এগুলো বাচ্চা পাবে কই? এগুলো তো মা পাবে, মার দেহ থেকে কোথায় যাবে? ফিটাসে যাবে। এগুলো একটু মনে রাখো, ঠিক আছে, ইজি জিনিস। ওকে, আচ্ছা দেখো, এখানে এটাই লাগবে, আর কিছু লাগবে না। তারপরের পেজ আসছে দেখো, অমরার কাজ, ঠিক আছে। অমরার কাজগুলো দেখো, নামগুলো একটু মনে রাখো। স্থাপন, সংস্থাপন, মানে বাচ্চাটা যে জরায়ুর ভিতরে স্থাপন হইলো, এটা কে করলো? অমরা করলো, ঠিক আছে। পুষ্টি, ঠিক আছে, মায়ের দেহের সকল পুষ্টিগুণ কি হয়? সে সন্তানের দেহে প্রবাহিত হয়। গ্যাসীয় বিনিময়, ভেতরে বাইচে আছে, অক্সিজেন তো লাগবে। অক্সিজেন কই থেকে পায়? এই যে মা যে শ্বসন নেয়, শ্বসন ক্রিয়া সংগঠন করে, বা মা মা কি করে? মা হলো অক্সিজেন গ্রহণ করতেছে,
ওই অক্সিজেনটাই কী হইতে পরবর্তীতে বাচ্চার দেহে যাইতেছে, ঠিক আছে। রেচন সেম, এগুলো একটু পড়ো। এখানে যেটা লাগবে সেটা হলো অনাক্রম্যতা। অনাক্রম্যতা দেখো এখানে কী বলছে, যে মাতৃদেহের রক্তে কয়েকটি রোগের বিরুদ্ধে, যেমন ডিপথেরিয়া, হাম, বসন্ত, স্কারলেট, জ্বর প্রভৃতি জন্য উৎপন্ন অ্যান্টিবডি মাতৃদেহ থেকে ভ্রূণ দেহে প্রবেশ করে, ঠিক আছে। তাহলে মাতৃদেহ থেকে ভ্রূণ দেহে প্রবেশ করে কোন কোন অ্যান্টিবডি? অ্যান্টিবডিগুলো মনে রাখবা যে তোমাদের ভিতরে যদি কারো নাম সারা থাকে, কি নাম? সারা। সারা তুমি মনে রাখবা যে সারার আজকে জন্মদিন, তাহলে তুমি তাকে বলবা হ্যাপি বার্থডে সারা। তাহলে হ্যাপি বার্থডে সারা, ঠিক আছে, হ্যাপি বার্থডে সারা, ঠিক আছে, এটা দিয়ে মনে রাখবা। এইচতে কি ভাইয়া? হাম। বিতে কি ভাইয়া? বসন্ত। ডিতে কি? ডিপথেরিয়া। এইচতে কি? স্কারলেট, ঠিক আছে। এগুলো কি ভাই? অনাক্রম্যতার উদাহরণ। এইচ, হ্যাপি বার্থডে, ঠিক আছে, হাম, বসন্ত, ডিপথেরিয়া, স্কারলেট। হাম, বসন্ত, ডিপথেরিয়া, স্কারলেট, এগুলো কী হয় ভাই? অ্যান্টিবডি উৎপন্ন করে। আবার বইল না যে রোগ উৎপন্ন করে, ঠিক আছে। তারপরে দেখো বলছে জীবাণুবহন, ঠিক আছে, এগুলো অ্যান্টিবডি উৎপন্ন করে। একটা হলে জীবাণুবহন করে, যেটা বলতে গর্ভকালীন সময়ে মা যদি সিফিলিস, হাম, জলবসন্ত, গুটি বসন্ত, রুবেল এইসব রোগের ভাইরাস আক্রান্ত হন, তাহলে ওই ভাইরাস ভ্রূণ দিয়ে প্রবেশ করে, ঠিক আছে। অ্যান্টিবডি যেমন প্রবেশ করে, আবার কি প্রবেশ করতে পারে? বিভিন্ন ধরনের রোগ বা ভাইরাসও প্রবেশ করতে পারে। তো এটা কেমনে মনে রাখবা? এটা মনে রাখবা ভাইয়া যে রুবেল বসন্তে হাসে, ঠিক আছে, রুবেল বসন্তে হাসে, রুবেল বসন্তে হাসে, বসন্তে হাসে, ঠিক আছে, রুবেল বসন্তে হাসে। এটা মনে রাখবা যে কি কি রোগগুলা মাতৃগর্ভ থেকে বাচ্চার দেহে যাইতে পারে, ঠিক আছে। রুবেল মানে কি? রুবেল মানে রুবেলা, ঠিক আছে। বসন্ত মানে কি? জল বসন্ত, গুটি বসন্ত। হাসে মানে কি? হাসে মানে হাঁসের হা দিয়ে হলো হাম, স দিয়ে হলো কি? সিফিলিস। কি মনে থাকবে তো নাকি? ওকে, তারপরে ওষুধ সেবন, ঠিক আছে, একটু মনে রাখো। সঞ্চয় দেখো কি কি সঞ্চয় করে ভাইয়া? স্নেহ, গ্লাইকোজেন এবং কি লৌহ সঞ্চিত থাকে। স্নেহ, গ্লাইকোজেন, লৌহ সঞ্চিত থাকে। স্নেহ, গ্লাইকোজেন এবং কি লৌহ সঞ্চিত থাকে। ওকে, তারপরে যেটা বলতেছিলাম যে দেখো বিভিন্ন হরমোন আছে, ঠিক আছে, ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন, হিউম্যান প্যাসেন্টাইল, ল্যাক্টোজেন, ঠিক আছে, হিউম্যান কোরিওনিক, গোনাডোট্রফিন, এগুলো একটু মনে রাখো। ওকে, তারপরে দেখো যে ভ্রূণ আবরণী, ঠিক আছে, ভ্রূণ আবরণী। এখানে ভাইয়া যে ভ্রূণ আবরণী বা ভ্রূণের যে ঝিল্লি, এটা নিয়ে কথাবার্তা। তো ভ্রূণ আবরণী বা ভ্রূণের ঝিল্লি এখানে মনে করো যে অনেকগুলো আছে, মানে 4টা আছে আর কি, ঠিক আছে। দেখো এই যে এখানে নিচে যাও, দেখো 4টা আছে। একটা হলো কি? অ্যামনিয়ন, একটা হলো কি? অ্যালানটয়েস, একটা হলো কোরিয়ন, আর একটা হলো কি? কুসুমথলি, ঠিক আছে, কুসুমথলি। তো এইগুলা আমরা তোমরা একটা করতে পারো, কি করতে পারো? একটা ছন্দের মাধ্যমে মনে রাখতে পারো। সেটা হলো ভাইয়া দেখো যে কুসুম কোরিয়ার আম আনলো, কি লিখবা ভাইয়া? দেখো আমি একটু লেখা দিই। কুসুম কোরিয়ার আম আনলো, কোরিয়ার আম আনলো, আম আনলো, ঠিক আছে। কুসুম মানে কি? কুসুম মানে কুসুমথলি, ঠিক আছে। কোরিয়ার মানে কি? কোরিয়ন। আম মানে কি? অ্যামনিয়ন, ঠিক আছে। আনলো মানে কি? অ্যালানটয়েস। এভাবে মনে রাখবা, ঠিক আছে। এখন ভাইয়া যে উৎপত্তি, নিচে যাবা দেখবা অ্যামিনিয়ন উৎপত্তি কোথায়? অ্যাক্টোডার্ম, মেসোডার্ম। অ্যামালটয়েসের উৎপত্তি কোথায়? মেসোডার্ম, এন্ডোডার্ম, ঠিক আছে। এভাবে সবগুলো উৎপত্তি দেওয়া আছে, ঠিক আছে। এখন দেখো উৎপত্তিটা যদি আমি একটু লেখা দিই, দেখো উৎপত্তিটা তুমি এইভাবে মনে রাখতে পারো যে যে দেখো 4টা তো দেখো এভাবে মনে রাখতে পারো যে একটোডার্ম প্লাস মেসোডার্ম থেকে উৎপত্তি হয়েছে, ঠিক আছে, উৎপত্তি হয়েছে আম কোরিয়া, আম কোরিয়া, ঠিক আছে। আম কোরিয়া দিয়ে মনে রাখবা কি ভাইয়া? যে যেটাই, ঠিক আছে, যে অ্যামনিয়ন এবং কি কোরিয়া মানে কোরিয়ন, ঠিক আছে। আমি পুরো এই নামটা লিখতাম, কিন্তু এখানে জায়গা পাবো না দেখে লিখলাম না, কারণ আমাকে আর একটা লিখতে হবে এখানে। দেখো এটা গেল একটা, ঠিক আছে, যে একটু প্লাস মেসো। আর একটা আছে, আর একটা কি ভাইয়া? ওইখানে আরও 2টা, ঠিক আছে। আমাদের তো মোট 4টা, আমরা এখানে 2টা লিখলাম। আরও 2টা যেটা হচ্ছে সেটা হলো ভাইয়া, সেটা হলো এন্ডো প্লাস মেসো, ঠিক আছে। এন্ডো প্লাস মেসো মানে এন্ডোডার্ম এবং মেসোডার্ম থেকে উৎপত্তি হয়, এন্ডো প্লাস মেসো, ঠিক আছে। তার মানে এখানে একটা জিনিস দেখো ভাইয়া,
যে মেসোডার্ম কিন্তু দুই জায়গায় কমন, তার মানে প্রত্যেকটাই কিন্তু মেসোডার্ম থেকে উৎপন্ন হয়, শুধুমাত্র একটো আর এন্ডো এই দুইটা একটু মনে রাখবো, ঠিক আছে? একটো এবং এন্ডো। একটো থেকে কোনটা? আম কোরিয়া মানে কি অ্যামনিয়ন এবং কোরিয়ন, ঠিক আছে? আর এন্ডো মেসো থেকে কোনটা ভাইয়া? এন্ডো মেসো থেকে ভাইয়া দেখো আনলো প্লাস কি আনলো প্লাস কুসুম, ঠিক আছে? বা কুসুম আনলো, যেটা মনে রাখতে পারো, ঠিক আছে? কোরিয়া আমার একটা কি কুসুম আনলো, তাহলে ভাই মনে রাখবা। তাহলে যেটা অ্যামনিয়ন এবং কি কোরিয়ন, অ্যামনিয়ন এবং কোরিয়নের উৎপত্তি কোথা থেকে? অ্যাক্টোডার্ম এবং মেসোডার্ম থেকে, ঠিক আছে? আর আনলো বা কি অ্যালান্টয়েস এবং কুসুমথলি দুটোর উৎপত্তি কোথা থেকে? অ্যান্ড্রোডার্ম এবং মেসোডার্ম থেকে, ঠিক আছে? ওকে, এটা একটু মনে রাখো। তো ওইগুলাই এখানে বলছে, ঠিক আছে? দেখবা নিচে যেগুলাই বলছে যে ভ্রূণের একটোডার্ম মেসোডার্ম, ঠিক আছে? মেসোডার্ম এন্ডোডার্ম এগুলাই এখানে বলছে। ওকে, তা দেখো এখানে কাজ আছে কিছু, ঠিক আছে? যেমন এই যে যদি তুমি পড়ো যে অ্যামনিয়ন, ঠিক আছে? দেখো অ্যামনিয়ন এখানে কাজ, ঠিক আছে? কাজগুলো দেখবা। কাজ দেখো শুষ্কতার হাত থেকে রক্ষা করে, ঝাঁকুনিজনিত আঘাত থেকে রক্ষা করে, ঠিক আছে? অঙ্গ প্রত্যঙ্গের সুষ্ঠু বিকাশ ঘটায়, ঠিক আছে? তারপর আবার কি করে? আবার দেখো একটা বলছে যে চাপ ভ্রূণদেহ থেকে সমানভাবে ছড়িয়ে পড়ে, মানে চাপ, ঠিক আছে? তো এটা তুমি একটা ছন্দের মাধ্যমে মনে রাখতে পারো, সেটা হলো যে শুষ্ক চাপ এবং ঝাঁকুনি অঙ্গের বিকাশ ঘটায়, ঠিক আছে? শুষ্ক চাপ এবং ঝাঁকুনি অঙ্গের বিকাশ ঘটায়, লেখা দিই শুষ্ক চাপ ও ঝাঁকুনি অঙ্গের বিকাশ ঘটায়, ঠিক আছে? দেখো শুষ্ক মানে কি শুষ্কতার হাতে রক্ষা করে, চাপ মানে কি চাপ ভ্রূণ দিয়ে সমানভাবে সরায় দেয়, ঝাঁকুনি মানে কি ঝাঁকুনি আঘাত থেকে রক্ষা করে, অঙ্গের বিকাশ ঘটে মানে কি দেখো অঙ্গ প্রত্যঙ্গের সূক্ষ্ম বিকাশ ঘটায়। তাহলে সব কিছু কিন্তু আমরা একটা ছন্দের মাধ্যমে পড়ে ফেলতে পারলাম, ঠিক আছে? ওকে, এবং এখানে তারপরে দেখো যেটা গেল অ্যামনিয়ন, তারপরে দেখো অ্যালান্টয়েস, ঠিক আছে? অ্যালান্টয়েস মনে রাখবা শ্বসন, রেচন এবং অমরা গঠনে ব্যবহার করা হয়, ঠিক আছে? শ্বসন, রেচন এবং অমরা গঠনে, যে দেখো শ্বসন, রেচন এবং কি অমরা গঠনে অংশগ্রহণ করে। তারপরে যেটা সেটা হলো ভাইয়া যে কোরিয়ন, কি ভাইয়া? কোরিয়নের কাজ কি ভাইয়া? দেখো কোরিয়নের কাজও দেখো সেম, ঠিক আছে? দেখো কাজগুলো সেম, এই যে অমরা গঠন, শ্বসন, ঠিক আছে? সেম কাজ। তো এখানে একটা কথা মনে রাখো যে কোরিয়ন হলো ভাইয়া ভ্রূণের সর্ববহিস্থ আবরণ, এটা একটু মনে রাখো। কি ভাইয়া? কোরিয়ন ভ্রূণের সর্ববহিস্থ আবরণ, ঠিক আছে? আবরণ। ওকে, তাহলে ভ্রূণের সর্ববহিস্থ আবরণ কোনটি ভাইয়া? কোরিয়ন, ঠিক আছে? তারপরে আছে ভাইয়া কুসুমথলি দেয় মনে রাখবো ভাইয়া স্টেম সেল বা স্টেম কোষ। এই দেখো এখানে আছে, কই স্টেম কোষ? কই? এই যে দেখো কাজ স্টেম কোষ, ঠিক আছে? স্টেম কোষ, ঠিক আছে? এইসব কোষ থেকে কী হয় ভাই? রক্তকণিকা এবং লিম্ফয়েড কোষ উৎপন্ন হয়, ঠিক আছে? এটা একটু মনে রাখো, আর কিছু মনে রাখা লাগবে না। তো বুঝছো কি না? টপিকটা ক্লিয়ার কি না? ওকে, দেখো আরেকবার একটু রিকল করি, টপিকটা একটু কঠিন আছে, আরেকবার একটু রিকল করে দিই, ঠিক আছে? দেখো বারবার রিকল করতে আসি, তাতে হবে কি পড়াটা ক্লাসে হয়ে যাবে, ঠিক আছে? পরে শুধু বইটা একবার খুলে দেখবা। তো মানব দেহে 4 ধরনের ভ্রূণ স্তর পাইলাম, কি কি ভাইয়া? মনে রাখবা কুসুম, কোরিয়া, আম আনলো, ঠিক আছে? কুসুম, কোরিয়ার আম আনলো, ঠিক আছে? তার মানে কুসুমথলি। তারপর কোরিয়া মানে কি কোরিয়ন, আম মানে কি অ্যামনিয়ন, ঠিক আছে? আম মানে অ্যামনিয়ন, আনলো মানে কি অ্যানালটয়েস, আম মানে অ্যানালটয়েস। এখন কোনটা কোন স্তর থেকে উৎপন্ন হয়েছে, ঠিক আছে? তো দেখো মানে কোন স্তর থেকে উৎপত্তি বা কোন স্তর থেকে গঠিত সেটা যদি মনে রাখো যে একটোডার্ম প্লাস মেসোডার্মে মনে রাখবা যে আম আনলো, ঠিক আছে? সরি আম কোরিয়া, ঠিক আছে? কোরিয়ান আম মনে রাখবা, ঠিক আছে? একটোডার্ম প্লাস মেসোডার্ম কোরিয়ান আম, ঠিক আছে? কোরিয়ান আম মানে কি কোরিয়ন এবং কি অ্যামনিয়ন, ঠিক আছে? ওকে, তারপরে যেটা আসছিল যে আচ্ছা 1 মিনিট। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, ওকে 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 ওকে। আচ্ছা দেখো, তো যেটা বলতেছিলাম, তাহলে এন্ডোডার্ম মেসোডার্ম থেকে কোনটা ভাইয়া? বাকি দুইটা, ঠিক আছে?
এখানে একটা মনে রাখলে কিন্তু আরেকটা মনে রাখতে পারবা, এভাবে মনে রাখবা, বিভিন্নভাবে মনে রাখা যায়। মেসোডার্ম কমন আছে, আর তুমি চাইলে কি একটা মনে রাখলেই কি আর দুইটা কিন্তু মনে রাখতে পারবা, কারণ এই দুইটা সেম, ঠিক আছে, এভাবে মনে রাখতে পারো। ওকে, তো যেটা তারপরে কি ভাইয়া কাজ, ঠিক আছে, অ্যামনিয়নের কাজ কি ভাইয়া, শুষ্ক চাপ ও ঝাঁকুনি অঙ্গ প্রত্যঙ্গের কি করে, অঙ্গ প্রত্যঙ্গের বিকাশ ঘটায়, ঠিক আছে, শুষ্ক তাপ থেকে রক্ষা, ঝাঁকুনি থেকে রক্ষা, চাপ থেকে রক্ষা এবং অঙ্গ প্রত্যঙ্গের সুষ্ঠু বিকাশ, ঠিক আছে, অ্যামনিয়ন, ঠিক আছে। অ্যানালটয়েস, ঠিক আছে, এবং কোরিয়ন দুইটাই সেম কাজ কি ভাই, শ্বসন, রেচন এবং কি অমরা গঠন, ঠিক আছে। এবং কোরিয়নকে বলা হয় কি ভাই, সরবস্থ আবরণ। কুসুমথলির কাজ কি ভাইয়া, স্টেম কোষ গঠন, রক্তকণিকা ও লিম্ফয়েড। ওকে, তারপরে আসো মানব ভ্রূণের পরিস্ফুটন, ঠিক আছে, মানব ভ্রূণের পরিস্ফুটন। আচ্ছা দেখো এখানে কথা বলছে যে প্রতিটি সদস্যের পরিস্ফুটনকে বলা হয় ব্যক্তিজনিক পরিস্ফুটন। প্রতিটি সদস্যের পরিস্ফুটন প্রক্রিয়াকে বলা হয় কি ভাইয়া, ব্যক্তিজনিক পরিস্ফুটন, এটা একটু মনে রাখো, ঠিক আছে। এবং এই পরিস্ফুটন সম্পর্কে যে শাখায় আলোচনা করা হয় সেটাকে বলা হয় ভ্রূণবিদ্যা। ওকে, তারপরে দেখো এই যেগুলো আমরা পড়ছি না, ক্লিভেজ, ঠিক আছে, ব্লাস্টোডার্ম, ঠিক আছে, ব্লাস্টোলার প্রাচীর, ব্লাস্টোডার্ম এবং ব্লাস্টোলার গহ্বর, ব্লাস্টোসিল, এই যে পড়ছি না, এই যে ব্লাস্টোলার প্রাচীর, ব্লাস্টোডার্ম, ব্লাস্টোসিল, এগুলো কিন্তু আমরা পড়ছি, ঠিক আছে, এগুলো কিন্তু পড়ছি। গ্যাস্ট্রুলেশন, ঠিক আছে, গ্যাস্ট্রুলেশন দেখো, গ্যাস্ট্রোলের ভিতরে কি থাকে, এক্সট্রোডার্ম, এন্ডোডার্ম, মেসোডার্ম থাকে, এই যে এক্টোডার্ম, এন্ডোডার্ম, মেসোডার্ম, এক্টোডার্ম, এন্ডোডার্ম, মেসোডার্ম, ঠিক আছে। তারপর আবার দেখো কি বলছে যে ভেতরে যে গহ্বর সেটাকে বলা হয় কি আর্কেন্টেরন, ভেতরের গহ্বরকে কি বলে আর্কেন্টেরন, এই যে আর্কেন্টেরন, ঠিক আছে। আবার কি যে ছিদ্র পথে বার্কেন্টেরনের গেটটাকে কি বলা হয়, ব্লাস্টোপোর, এগুলো কিন্তু পড়ছি অলরেডি। ওকে, এবং দেখো একটা কথা বলছে যে গ্যাস্ট্রুলেশন, ঠিক আছে, আমরা দেখলাম জাইগোট থেকে ধীরে ধীরে মরুলা, ব্লাস্টুলা, গ্যাস্ট্রুলা, এবং গ্যাস্ট্রুলার পরে কি হবে সেটা অর্গানোজেনেসিস হয়, তার মানে কি অঙ্গ প্রত্যঙ্গ তৈরি হবে, ঠিক আছে। জেনেসিস মানে সৃষ্টি হওয়া, অর্গানো মানে কি অঙ্গ প্রত্যঙ্গ, অঙ্গ 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 প্রত্যঙ্গ সৃষ্টি হওয়ার প্রক্রিয়াকে কি বলে ভাইয়া, অর্গানোজেনেসিস। ওকে, তো সেটাই বলছে, তাহলে গ্যাস্ট্রুলেশনের পরে কি হবে, তারপরে অর্গানোজেনেসিস হবে, ঠিক আছে। ওকে, আচ্ছা দেখো, তারপরে দেখো তিনটি ভ্রূণীয় স্তরের পরিণতি দেওয়া আছে, তিনটি ভ্রূণীয় স্তরের পরিণতি। এই অধ্যায়ের সবচাইতে ইম্পর্টেন্ট টপিক হলো এইটা, সবচাইতে ইম্পর্টেন্ট টপিক, মোস্ট ইম্পর্টেন্ট টপিক। তুমি যদি পরীক্ষার আগে এই অধ্যায়ের কোনো কিছু করতে না পারো, এই টপিকটা তোমাকে পড়া যাইতে হবে, কারণ এই টপিক থেকে এ পর্যন্ত যতবার প্রশ্ন আসছে সেটা সবচাইতে বেশি, ঠিক আছে। একটা টপিক থেকে প্রশ্ন আসছে এ পর্যন্ত 10 বার, ঠিক আছে, 10 বার প্রশ্ন আসছে একটা টপিক থেকে। ওকে, এমনিতে মনে করো যে তুমি হয়তো গত 20 বছরে মনে করো যে গত 20 বছরে হয়তো তুমি এখান থেকে প্রশ্ন পাবা কয়টা, 12-13টা এরকম, বা সর্বোচ্চ হলে 15টা প্রশ্ন পাবা যে আসছে এই অধ্যায় থেকে। তার ভিতরে দেখবা 10টা প্রশ্ন আসছে একটা টপিক থেকে, ঠিক আছে। তো এই যে বললাম যে পড়া লাগবে একটু বুঝা, ঠিক আছে। ওকে, দেখো যে আচ্ছা দেখো এখানে যেটা বলছে যে ভ্রূণীয় স্তরে বিভিন্ন পরিণতি, তো পরের পেজে দেখবা একটা ছক আছে, ঠিক আছে, একটা ছক আছে। তো এখানে যত রকমের কথা আছে ওই ছকে পড়ানো আছে, তো এই ছকটা এবং অন্যান্য রাইটারের বইয়ে যেগুলো আছে, ঠিক আছে, এটা তো মনে করো যে একটা রাইটারের বই, এটা শুধুমাত্র কি আমাদের আজমল স্যারের বই, এবং তাছাড়া মনে করো যে আলিম স্যার, ঠিক আছে, তারপর মাজেদা ম্যাডাম, এদের বইয়ের মনে করো যে আজিবুর স্যার, ঠিক আছে, এদের বইয়ের যত রকম ইনফরমেশন ছিল সবগুলো আমরা এক করছি, ঠিক আছে। এক করছি মানে এটা কোন একটা কোচিংয়েরই স্লাইড, ঠিক আছে, তো আমি নিয়ে আসছি, এটা সহজ লাগছে আমার কাছে, ঠিক আছে। ওকে, দেখো তো এখান থেকে আমরা পড়বো, ঠিক আছে, দেখো ইজিলি পড়তে পারবো, কারণ এইটা যেটা বললাম শুধুমাত্র একটা রম থেকে প্রশ্ন আসছে এ পর্যন্ত 5বার এই একটা থেকেই, ঠিক আছে। বুঝতে পারতেছো কতটা ইম্পর্টেন্ট, এটা ইম্পর্টেন্ট প্লাস কঠিন, তো আবার মনে রাখতে পারে না, তো আমরা ইজিলি পড়া ট্রাই করব। ওকে, দেখো তো যেটা বলতেছিলাম, দেখো অ্যাক্টোডার্ম মানে কি ভাইয়া, অ্যাক্টোডার্ম হলো দেহের সবচাইতে বাইরের স্তর, আমরা জানি অ্যাক্টোডার্ম, মেসোডার্ম মানে মাঝখানের, আর এন্ডোডার্ম মানে কি ভেতরের। তো দেখো অ্যাক্টোডার্মের যে উদাহরণ ম্যাক্সিমামগুলো কি দেহের বাইরের, এই যে দেখো দেখো যে ত্বক, নখ, চুল, ঠোঁট, জিবা, ঠিক আছে, মুখ বিবর, পায়ুছিদ্র, ঠিক আছে, এই আই, শিং, খুর, এগুলো দেহের বাইরে না, এগুলো কিন্তু তাহলে কি একটোডার্ম। আবার দেখো চোখও দেহের বাইরে, তার মানে চোখের ভিতরে যা যা আছে রেটিনা, কর্নিয়া, লেন্স, সবগুলাই কি একটোডার্ম, ঠিক আছে। তারপরে দেখো এখানে গ্রন্থির কথা বলা আছে, ঠিক আছে, গ্রন্থি। তো গ্রন্থি কি কি গ্রন্থি আছে, ঘর্মগ্রন্থি, তৈল গ্রন্থি, স্তন গ্রন্থি, পিটুইটারি এবং কি পিনাল গ্রন্থি। এটা তুমি একটা ছন্দের মাধ্যমে মনে রাখতে পারো, সেটা হলো ভাই ঘুমন্ত সাপ,
কি? ঘুমন্ত সাপ, ঘুমন্ত সাপ, ঠিক আছে, এটা দিয়ে মনে রাখবা। ঘুমন্ত সাপ, একটোডার্মের গ্রন্থি, একটোডার্মের গ্রন্থি কি ভাইয়া? ঘুমন্ত সাপ, ঘুমন্ত দিয়ে মনে রাখবা। ঘর্মগ্রন্থি, ঠিক আছে, মদে কি ভাইয়া? মদে হলো ঘুম মানে ঘর্মগ্রন্থি, ঠিক আছে। তারপরে ত দিয়ে মনে রাখবা তৈল গ্রন্থি, এবং স দিয়ে মনে রাখবা স্তন গ্রন্থি। পদে কি ভাইয়া? পিটুইটারি গ্রন্থি এবং কি পিনিয়াল গ্রন্থি, ঠিক আছে। ওকে, এবং মোস্ট ইম্পর্টেন্ট যেটা এখানে সেটা হলো স্নায়ুতন্ত্র, স্নায়ুতন্ত্র, ঠিক আছে। অনেকে দেখা যায় স্নায়ুতন্ত্র তো মানবদের একটা প্রধান জিনিস, এবং স্নায়ুতন্ত্র তো শরীরের ভেতরে থাকে। তো স্নায়ুতন্ত্র হয়তো বা মেসোডার্ম বা এন্ডোডার্মের অংশ, কিন্তু না, স্নায়ুতন্ত্র কিসের অংশ ভাইয়া? একটোডার্ম। এটা হলো এই সবগুলোর ভিতরে সবচাইতে বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে। স্নায়ুতন্ত্র কিসের অংশ ভাইয়া? একটোডার্মের অংশ। তারপরে দেখো আমরা আসি মেসোডার্ম, মেসোডার্ম, মেসোডার্মে কি কি আছে ভাইয়া? দেখো, মনে রাখবা মেসোডার্ম মানে হলো তন্ত্র, মেসোডার্ম মানে কি ভাইয়া? তন্ত্র, তন্ত্র, ঠিক আছে। মেসোডার্ম মানে কি ভাইয়া? তন্ত্র। তো দেখো এখানে তন্ত্র, যতগুলো তন্ত্র আছে সব কি মেসোডার্ম, ঠিক আছে। কঙ্কাল তন্ত্র, রক্ত সংবহন তন্ত্র, লসিকা তন্ত্র, রেচন তন্ত্র এবং জননতন্ত্র, ঠিক আছে। এবং দেখো এন্ডোডার্মেও কিছু তন্ত্র আছে, মাত্র 2টা তন্ত্র আছে এন্ডোডার্মে। যত তন্ত্র সব মেসোডার্ম, কিন্তু মাত্র 2টা তন্ত্র কোথায়? এন্ডোডার্ম। একটা হলো কি ভাইয়া? প্রজনন তন্ত্র, একটা হলো কি ভাইয়া? শাসনতন্ত্র, শ্বসনতন্ত্র, ঠিক আছে। তো এই দুইটা তোমরা, এই দুইটা একটা ইয়ের মাধ্যমে মনে রাখবা। সেটা কি ভাইয়া? দেখো আমি বইলা দিই, ঠিক আছে। মনে রাখবা পাশ দিয়ে, কি দিয়ে? পাশ। পথে প্রজননতন্ত্র, স দিয়ে কি? শ্বসনতন্ত্র। তাহলে প্রজননতন্ত্র এবং শ্বসনতন্ত্র এন্ডোডার্ম, বাকি সকল তন্ত্র কোথায়? মেসোডার্ম, ঠিক আছে। ওকে, দেখো, আর এখানে শুধুমাত্র একটা গ্রন্থি আছে, সকল গ্রন্থি তো একটোডার্মে, একটোডার্মে সকল গ্রন্থি, ঠিক আছে। এখানে শুধুমাত্র একটা গ্রন্থি আছে, সেটা কি? ও না, গ্রন্থি সকল, সকল গ্রন্থি একটোডার্মে না, ভুল বললাম, ঠিক আছে। এখানে গ্রন্থি অনেকগুলো আছে, ঠিক আছে, ঘুমন্ত শব্দে মনে রাখবা, কিন্তু গ্রন্থি বেসিক্যালি বলতে গেলে এন্ডোডার্মের বিষয়, ঠিক আছে। দেখো আমি যদি একটু বলি, ঠিক আছে, এটাকে এন্ডোডার্ম মনে রাখবা। গ্রন্থি, গ্রন্থি প্লাস নালী দিয়ে, কি দিয়ে? গ্রন্থি প্লাস নালী দিয়ে, ঠিক আছে। তার মানে এখানে গ্রন্থি আর নালী থাকবে। দেখো এই যে গ্রন্থি কি আছে? থাইরয়েড গ্রন্থি, প্যারাথাইরয়েড গ্রন্থি, থাইমাস গ্রন্থি, যকৃৎ, ঠিক আছে। মানে মেইন মেইন যত গ্রন্থি আছে সকল গ্রন্থি কি? এন্ডোডার্মের অংশ। এবং নালী যতগুলো আছে, যে দেখো গলবিল, ঠিক আছে, গলবিল, অন্ননালী, ঠিক আছে, তারপর কি পাকস্থলী, অন্ত্র, রেচন নালী, মূত্রনালী, এগুলো সব কি? যত রকমের নালী আছে সবগুলো কি? এন্ডোডার্মের অংশ। ওকে, আর মেসোডার্মে দেখো একটাই গ্রন্থি আছে, লসিকা গ্রন্থি, ঠিক আছে। মেসোডার্ম, এটাকে মনে রাখো। ওকে, আর কি? আর তো কিছু না, সবই তো বললাম মোটামুটি, ঠিক আছে। এবং দেখো এগুলোর ভিতরে কিছু কিছু কমন বিষয় আছে, ঠিক আছে। কিছু কিছু কমন বিষয় আছে, যেমন তো দেখো কিছু কিছু কমন বিষয়, তোমাদের যদি বইটা খোলো, ঠিক আছে, বই খুললে দেখবা যে বইয়ের ভিতরে কিছু কিছু টপিক আছে যেগুলো কমন। যেমন ধরো যে কি বলে যে মেসোডার্ম, ঠিক আছে। মেসোডার্মে দেওয়া আছে তোমার যে কি বলে, আচ্ছা দাঁড়াও 1 মিনিট দেখি একটু আমি। ওকে, দেখো মেসোডার্ম, মেসোডার্মে 2 নাম্বার টপিকে দেওয়া আছে, বইয়ে দেখো, বইয়ের ছকের ভেতরে মেসোডার্মে 2 নাম্বার টপিকে দেওয়া আছে দাঁতের ডেন্টিন, দাঁতের ডেন্টিন, এবং 1 নাম্বারে দেওয়া আছে দাঁতের এনামেল, ঠিক আছে। তো এই যে কোনটা এনামেল কোনটা ডেন্টিন, ঠিক আছে, এগুলো তো মনে করো যে প্যাচ লেগে যাবে। তো এগুলা যত রকমের প্যাচ লাগানো জিনিস আছে, ঠিক আছে, মানে মিল আছে, এগুলো আমরা, এগুলো নিচে দেখো স্পেশালভাবে দেওয়া আছে। এগুলো একটু দেখো যে ত্বকের ডার্মিস, ঠিক আছে, ত্বকের এপিডার্মিস হলো একটোডার্ম, ঠিক আছে। ডার্মিস হলো কি? মেসোডার্ম, ঠিক আছে। মানে এপিডার্মিস মানে কি জানি? যে বাইরের, ঠিক আছে। ত্বকের এপিডার্মিস একটোডার্ম, ডার্মিস মেসোডার্ম, ঠিক আছে। দেখো ম্যাক্সিমাম গুলো একটোডার্ম আর মেসোডার্ম, একটোডার্ম আর মেসোডার্ম, ঠিক আছে। একটোডার্ম মেসোডার্ম, ঠিক আছে, একটোডার্ম, আর লাস্টে 2টা শুধু মেসোডার্ম এন্ডোডার্ম, একটোডার্ম এন্ডোডার্ম। ওকে, তো দেখো যেটা বলতেছিলাম যে ত্বকের এপিডার্মিস একটোডার্ম, ত্বকের ডার্মিস মেসোডার্ম, দাঁতের এনামেল একটোডার্ম, দাঁতের ডেন্টিন মেসোডার্ম, ঠিক আছে। বৃক্কের মেডুলা একটোডার্ম, বৃক্কের কর্টেক্স মেসোডার্ম, ঠিক আছে। এটা একটু মনে রাখবা। দেখো মেডুলা থাকে, কর্টেক্স থাকে সবচাইতে ভেতরে না, তার মানে কর্টেক্স দিলা তুমি মেসোডার্ম, ঠিক আছে। মেডুলা, যদি অনেকে ভুল করবে, মেডুলা দেখে মেসোডার্ম দিয়ে দিতে পারে, কিন্তু না, মেডুলা কী হবে ভাই? একটোডার্ম হবে, এগুলো একটু খেয়াল রাখতে হবে, ঠিক আছে। তারপর পৌষ্টিক নালীর বহিস্তর ভাইয়া মেসোডার্ম, পৌষ্টিক নালীর অন্তঃস্তর কি ভাইয়া? এন্ডোডার্ম। ওকে, মধ্যকর্ণ একটোডার্ম, অন্তকর্ণ একটোডার্ম, মধ্যকর্ণ এন্ডোডার্ম, ঠিক আছে। এগুলো একটু মনে রাখো। ওকে, এখান থেকে কিন্তু প্রশ্ন আসবে, ঠিক আছে। বললাম যে তুমি যদি পুরো অধ্যায়টাও না পড়ো, ঠিক আছে, সমস্যা নাই, তোমাকে এই পেজটা পড়া যাইতে হবে, ঠিক আছে। ওকে,
তারপরে দেখো যে ভ্রূণ বা ফিটাসের বিকাশ, ঠিক আছে, যে ভ্রূণটা যে মাতৃদেহের ভিতরে, ঠিক আছে, বা মায়ের অমরার ভিতরে বা মায়ের জরার ভিতরে যে কি হইলো ধীরে ধীরে বাইরে উঠতেছে, তো কত সপ্তাহে কি কয় সেটা একটু বলছে, ঠিক আছে। ওকে দেখো, তো ভ্রূণ নিষেকের 6 থেকে 9 দিন পর ইমপ্লান্টেশন হয়, এটা আমরা অনেকবার পড়ছি এ পর্যন্ত, তাই না? ওকে, এবং এই সময় ওই যে যেটা বলছিলাম যে গ্যাস্ট্রুলার সরি, যে ব্লাস্টুলার, ঠিক আছে, কোষ সংখ্যা কত হয়, 100-এর অধিক হয়, এটা পড়ছি আমরা। আচ্ছা, দ্বিতীয় সপ্তাহে কি হয় দেখো, দ্বিতীয় সপ্তাহে একটোডার্ম এন্ডোডার্ম মেসোডার্ম গঠন করে, ঠিক আছে। তৃতীয় সপ্তাহে কি হয় ভাইয়া, গর্ভবতীর মাসিক বন্ধ হয়, ঠিক আছে। তৃতীয় অবস্থা থেকে কি হয়, মাসিক বন্ধ হয়ে যায়। ওকে, তারপর চতুর্থ অবস্থায় কি হয়, এটা ইম্পর্টেন্ট। চতুর্থ অবস্থায় দেখো কি হয়, হৃৎপিণ্ড, রক্তনালী, রক্ত, অন্ত্রের উৎপত্তি, ঠিক আছে। ওকে, তারপরে দেখো অ্যাম্বিলিক্যাল কর্ড, ঠিক আছে, অ্যাম্বিলিক্যাল কর্ড, ঠিক আছে, এগুলো মনে করো কি হয়, চতুর্থ সপ্তাহে উৎপন্ন হয়, এটা একটু মনে রাখো ভালো করে। ওকে, পঞ্চম সপ্তাহে দেখো মস্তিষ্ক বৃদ্ধিরত, ঠিক আছে, পাত করে উৎপত্তি, এগুলো একটু মনে রাখো। আর লাগবে তোমার একদম লাস্টে 38 নম্বর সপ্তাহ, যে সাধারণত 9 মাসে শিশু জন্মগ্রহণ করে, ঠিক আছে। কয় মাসে ভাইয়া, 9 মাসে, ঠিক আছে, এটা একটু মনে রাখো। অনেকে দেখবা যে কথায় কথায় বলে যে তোকে আমি মানে বাংলার, মনে করো আগেকার যুগে যে বাংলা সিনেমাগুলো ছিল, ঠিক আছে, তো বাংলা সিনেমায় মনে করো যে যদি নায়ক মনে করো যে কিছু একটা করছে, কিন্তু নায়কের মা মনে করো যে সেটা পছন্দ করতেছে না, তো তখন নায়কের মা বলবো যে তোকে আমি 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছিলাম, ঠিক আছে। তো সেটা ডায়লগটা কিন্তু ভুল, ঠিক আছে, কারণ শিশু 10 মাস থাকে না, কয় মাস থাকে ভাইয়া, 9 মাস, 9 মাস থাকে। ওকে, আচ্ছা দেখো, এবং দেখো যেটা বলতেছিলাম যে এখন শিশু প্রসব মানে বাচ্চা হবে কবে, বাচ্চা হবে কবে, এটাকে বলা হয় এক্সপেক্টেড ডেট অফ ডেলিভারি, ইডিডি, এক্সপেক্টেড ডেট অফ ডেলিভারি। এবং এটা নির্ণয় করা হয় কীভাবে ভাইয়া, দেখো এটা নির্ণয় করা হয় ভাইয়া, দেখো এটা নির্ণয় করা হয় যে লাস্ট মেনস্ট্রুয়াল পিরিয়ড, ঠিক আছে, লাস্ট মেনস্ট্রুয়াল পিরিয়ড, লাস্ট মেনস্ট্রুয়াল পিরিয়ড, ঠিক আছে, বা মনে করো যে যে গর্ভবতী হয়েছে সেই মেয়েটার সর্বশেষ পিরিয়ড কবে হয়েছে, সেই পিরিয়ড হওয়ার প্রথম দিন, ঠিক আছে, প্রথম দিনের সাথে 40 উইক যোগ করে, মানে 40 সপ্তাহ যোগ করে, এবং তার সাথে কি +- 5 ডে বা 7 ডে অ্যাড করে কি করে, অ্যাড করে মনে করো যে একটা ডেট দেয়, ঠিক আছে। দেখবা যে প্রেগনেন্ট হওয়ার পরে ডাক্তার কাছে একটা ডেট দেয় না, যে অমুক তারিখে বাচ্চা হইতে পারে, অমুক তারিখ বাচ্চা হইতে পারে, ঠিক আছে। তো সেটাই বলছে যে কত দিন, এটা বের করে এইভাবে, ঠিক আছে, ইডিডি, এক্সপেক্টেড ডেট অফ ডেলিভারি, ঠিক আছে। ওকে, এটা একটু মনে রাখো। তারপরে দেখো মানুষের গর্ভাবস্থা, ঠিক আছে। ওকে, মানুষের গর্ভাবস্থার কাল কত ভাইয়া, 38 থেকে 40 সপ্তাহ, 38 থেকে 40 সপ্তাহ। এবং দেখো একটা কথা বলছে যে 12তম সপ্তাহে প্রজেস্টেরন হরমোনের প্রভাবে জ্বরের সংকোচন বন্ধ থাকে, ঠিক আছে, কততম সপ্তাহে, 12তম সপ্তাহে, ঠিক আছে। এবং দেখো একটা কথা বলছে যে 38তম সপ্তাহে প্রজেস্টেরনের মাত্রা হঠাৎ করে কমে যায়, ঠিক আছে, ফলে কি হয়, জ্বরের সংকোচনের প্রতিবন্ধকতা দূর হয়। ওকে, এবং এখানে একটা কথা বলছে দেখো যে 40তম সপ্তাহে জরায়ুর সংকোচন ঘটে, এবং জরায়ুর সংকোচন ঘটলে কি হয়, বাচ্চা তখন ভেতর থেকে বাইরে বের হয়ে আসছে, ঠিক আছে। ওকে, এবং জরায়ুর সংকোচনের ধাপটা 3টা ভাগে ভাগ করছে। একটা কি ভাইয়া দেখো, একটা হলো জরায়ুর মুখ কি হয় 10 সেন্টিমিটার পর্যন্ত প্রসারিত হয়, ঠিক আছে। একটা বাচ্চা বের হবে তখন তো যে কি জায়গাটা বড় হয়ে যাবে, সেটা কত পর্যন্ত বড় হয়ে যায়, 10 সেন্টিমিটার পর্যন্ত। তারপরে দেখো ফিটাস জরায়ু থেকে বাইরে বের হয়ে আসে, ফিটাস মানে কি, আমরা ভ্রূণটাকে বা বাচ্চাটাকে কি বলতেছি, ফিটাস বলতেছি, ঠিক আছে। ওকে, তারপর কি বলতেছে দেখো যে আমরা নাভিরজ্জু বা কি, নাভিরজ্জু বা অ্যাম্বিলিক্যাল কর্ড যেটা বলতেছিলাম, যে নাভির সাথে মায়ের কি অমরার সাথে যুক্ত থাকে, নাভির সাথে যেটা দেখাইলাম অ্যাম্বিলিক্যাল কর্ড, এটাও কি হয়, এটাও কিন্তু বাইরে বের হয়ে আসে, ঠিক আছে, এগুলো একটু মনে রাখো। ওকে, তারপরে এখন দেখো যমজ শিশু, ইন্টারেস্টিং একটা টপিক, তাই না? যমজ শিশু নিয়ে আমরা তো সবাই জানতে চাই, যমজ শিশু কেমনে হয়, কীভাবে হয়, ঠিক আছে। তো দেখো যমজ শিশু দুইভাবে, একটা হলো অভিন্ন যমজ, আর একটা হলো ভিন্ন যমজ, ঠিক আছে। তো আমি যদি একটু বলি দেখো, যে যখন একটা হলো অভিন্ন যমজ, অভিন্ন যমজ যমজ কেমনে হয়, ধরো একটা শুক্রাণু, ঠিক আছে, একটা শুক্রাণু প্লাস একটা ডিম্বাণু, দুইটা মিলে একটা কি তৈরি করলো, একটা জাইগোট তৈরি করলো, জাইগোট। এবং এই জাইগোটটা কি হয়েছে, পরবর্তীতে বিভক্ত হয়ে 2টা জাইগোট উৎপন্ন করছে, ঠিক আছে। মানে প্রথমে কিন্তু ডিম্বাণু কিন্তু একটা ছিল, শুক্রাণু একটা ছিল, একটা ডিম্বাণু একটা শুক্রাণু থেকে একটা জাইগোট উৎপন্ন হয়েছে, পরবর্তীতে জাইগোট বিভাজন করছে, কি করছে ভাইয়া, জাইগোট বিভাজন করছে, জাইগোট বিভাজন ঘটে 2টা আলাদা আলাদা জাইগোট গঠন করছে, সেটাকে আমরা বলবো অভিন্ন যমজ। কারণ এখানে একটা জাইগোট থেকে 2টা ছিল, জাইগোট ছিল কয়টা, একটা, এটা হলো অভিন্ন যমজ, ঠিক আছে। এবং এই ক্ষেত্রে কি হয় দেখো, এই ক্ষেত্রে
মনে করো যে এদের লিঙ্গ হবে এক, মানে যদি মানে দুইটা যমজ হবে মানে দুইজন হবে, দুইজন হয় দুইজনই ছেলে হবে অথবা কি দুইজনই মেয়ে হবে, ঠিক আছে, এবং এদের চেহারা প্রায় কি থাকে এক থাকে, ঠিক আছে। তাহলে যারা যমজ আছে যাদের চেহারা এক তারা কি এই অভিন্ন যমজ, ঠিক আছে। এবং ভিন্ন যমজটা কি, ভিন্ন যমজটা হলো ভাইয়া মনে করো যে দুইটা শুক্রাণু প্রবেশ করছে, কয়টা, দুইটা শুক্রাণু, এবং কি দুইটা ডিম্বাণুর সাথে মিলিত হয়েছে, দুইটা শুক্রাণু মানে ঢুকছে দুইটা ডিম্বাণুর সাথে, এবং কি দুইটা দুইটা জাইগোট উৎপন্ন করছে, ঠিক আছে, দুইটা জাইগোট উৎপন্ন করছে। তাহলে এই ক্ষেত্রে কি শুক্রাণু দুইটা ডিম্বাণু দুইটা জাইগোট দুইটা, ঠিক আছে। এজন্য এটাকে কি বলবো, এক্ষেত্রে ভিন্ন যমজ বলবো। এবং ভিন্ন যমজ হলে কি হবে ভাইয়া, এই ক্ষেত্রে দুইটার লিঙ্গ ভিন্ন হইতে পারে, মানে মনে করো যে যমজ দুইজন হয়েছে, একজন ছেলে একজন মেয়ে হইতে পারে, বা দুইজন ছেলে দুইজনই মেয়ে হইতে পারে, এটা মনে করো যে ম্যাটার করে না। এবং দুইজনের চেহারা কি সম্ভবত আলাদা হয়, ঠিক আছে। এজন্য দেখবা অনেক যমজের চেহারা মিল আর অনেক যমজের কি চেহারা মিল না, বুঝছো কি না। ওকে, তারপরে দেখো গর্ভাবস্থা এবং পরিচর্যা, মানে গর্ভাবস্থায় কী কী করা লাগে সেগুলো এখানে বলছে। যেমন গর্ভাবস্থায় কমপক্ষে 4 বার ডাক্তারের কাছে নিয়ে যাওয়া লাগবে, ঠিক আছে। প্রথম 16 সপ্তাহে একবার, ঠিক আছে, 24 থেকে 28 সপ্তাহে এগুলো লাগবে না, তুমি শুধু মনে রাখো যে 4টি ডাক্তারি ভিজিট জরুরি, ঠিক আছে। ওকে, তারপরে দেখো এখানে বলছে যে খাদ্য কী কী খাওয়া লাগে, যেমন এই যে 6 থেকে 8 গ্লাস ফুটানো পানি খাওয়া লাগে, ঠিক আছে। তারপরে যে দুধ খাওয়া লাগে, মাছ খাওয়া লাগে, ডিম খাওয়া লাগে, ঠিক আছে, ফল খাওয়া লাগে, টাটকা শাকসবজি খাওয়া লাগে, এগুলো একটু মনে করো একটু মনে রেখো। তারপর দেখো যে বিশ্রাম, ঠিক আছে, দুপুরে রাতে 8 ঘন্টা বিশ্রাম নেওয়া উচিত, ঠিক আছে। এবং বা পাশে কাত হয়ে সওয়া উচিত এই সময়, ঠিক আছে। ওকে, তারপরে দেখো ভ্রমণ, ঠিক আছে, ঝাঁকি ঝুঁকি যেন না লাগে, এদিকে কী করা লাগবে, এদিকে খেয়াল রাখা লাগবে, ঠিক আছে। কারণ ঝাঁকি ঝুঁকি লাগলে কি হইতে পারে, গর্ভপাত হইতে পারে, বাচ্চা কি হইতে পারে, গর্ভপাতের মাধ্যমে বাচ্চা নষ্ট হয়ে যেতে পারে। দেখো যৌন মিলন, এটা একটু মনে রেখো, ঠিক আছে, যে ক্ষেত্রে প্রথম 3 মাসে এবং কি শেষ 1.5 মাস যৌন মিলন থেকে বিরত থাকা লাগে, তা নাহলে কি হবে যে গর্ভপাত হওয়ার সম্ভাবনা থাকে, এটা একটু মনে রেখো। ওকে, তারপরে দেখো গর্ভনিরোধ, ঠিক আছে। গর্ভনিরোধ পদ্ধতিটা কি ভাইয়া, গর্ভনিরোধ পদ্ধতিটা হলো যে তোমার অনেকগুলো বাচ্চা হয়ে গেছে, তুমি এখন বাচ্চা আর চাও না, তখন কি করবা, তখন বিভিন্নভাবে তুমি গর্ভনিরোধ পদ্ধতি অ্যাপ্লাই করতে পারো। একটা হলো অস্থায়ী পদ্ধতি, ঠিক আছে, অস্থায়ী পদ্ধতি এটা হলো শারীরিক পদ্ধতি, ঠিক আছে। মনে করো যে এই ক্ষেত্রে কি এটা একটু এখানে মনে করো যে শুধু ইগুলো লাগবে, ঠিক আছে, নামগুলো লাগবে, হেডলাইনগুলো একটু মনে রাখো যে শারীরিক পদ্ধতি কোনটা, অস্থায়ী পদ্ধতি কোনটা, ঠিক আছে। আর যদি তোমার ইন্টারেস্ট থাকে মাঝখানে ভিতর দিয়ে পড়তে পারো, ঠিক আছে, মাঝখানে ভিতর দিয়ে পড়ে ইন্টারেস্ট থাকলে। ওকে, তবে দেখো রাসায়নিক পদ্ধতি, ঠিক আছে। ওকে, যান্ত্রিক পদ্ধতি, যান্ত্রিক পদ্ধতি উদাহরণগুলো কী ভাইয়া, এগুলো একটু মনে রাখো, ঠিক আছে। নামগুলো একটু এই কী হইলো দেখো, নামগুলো একটু মনে রাখো, ঠিক আছে। এই যে এই নামগুলো মনে রাখো, নামগুলো লাগবে যে ছবি দেওয়া আছে, ঠিক আছে। তারপর দেখো শরীরবৃত্ত পদ্ধতি, ঠিক আছে, এগুলো একটু মনে রাখো, কোনটা কোন পদ্ধতির উদাহরণ, শুধু উদাহরণগুলো লাগবে, ঠিক আছে, এগুলো একটু মনে রাখো। ওকে, তারপরে দেখো স্থায়ী পদ্ধতি, এটা নিয়ে একটু কথাবার্তা বলি। স্থায়ী পদ্ধতি, ঠিক আছে, স্থায়ী পদ্ধতিটা কি ভাইয়া, এই ক্ষেত্রে তুমি যদি একবার এই স্থায়ী পদ্ধতি গ্রহণ করো, তুমি আর জীবনে বাবা হইতে পারবে না, অথবা তুমি আর জীবনে কি হইতে পারবে না, মা হইতে পারবে না। তো মনে করো পুরুষ দেহের যে স্থায়ী পদ্ধতি সেটাকে বলা হয় ভ্যাসেকটমি, কি বলা হয় ভাইয়া, ভ্যাসেকটমি। এবং নারী দেহে যেই পদ্ধতি সেটাকে বলা হয় টিউবেকটমি বা লাইগেশন। এই সময় আসলে করা হয় কি, দেখো কি করা হয় আমি একটু দেখাই তোমাদের। সেটা হলো ভাইয়া যে দেখো আমরা গতকাল তো এটা পড়ছিলাম, ঠিক আছে, চিত্রটা আমরা পড়ছিলাম গতকাল। আচ্ছা দেখো এই যে একটা নালী আছে, নালীটার নাম কি বলো তো, গতকাল পড়াইছি। এই যে একটা নালী আছে, নালীটার নাম কি বলো, গতকাল পড়াইছি, ঠিক আছে। ওকে, নামের সাথে মিল আছে, ভ্যাসেকটমির সাথে কিন্তু মিল আছে, বলো সবাই কমেন্ট করো। তো কি করা হয় ভাইয়া, এই নালীটা কাইটা দেওয়া হয়, কারণ আমরা জানি যে এখানে শুক্রাণু তৈরি হইতেছে, তাই না, শুক্রাণু তৈরি হইতেছে, এই শুক্রাণুটাই তো পরবর্তীতে নালীর মাধ্যমে এখানে যায়, এবং এই যে এখান থেকে বীর্য বের হয়, বীর্য আর শুক্রাণু একসাথে বাইরে বের হয়। তো এই শুক্রাণুটা যদি এখানে যদি আমি এটা কাইটা দিই, তাহলে এই শুক্রাণুটা তো আর যাইতে পারতেছে না, তাই না। তার মানে কি বীর্য ঠিক বের হইতেছে, তোমার কাছে মনে হইতেছে যে সব কিছু ঠিক আছে, বীর্য ঠিক বের হইতেছে, সব কাজ ঠিক আছে, কিন্তু কি শুক্রাণুটা সেই বীর্যে নাই, তার মানে কি এক্ষেত্রে বাচ্চা হওয়ার কোনো সম্ভাবনা নাই। এটাকে বলা হয় কি, এই শুক্রাণু এটাকে কাইটা ফেলানোকে কি বলে, এটাকে বলা হয় ভ্যাসেকটমি, ঠিক আছে, কি বলা হয় ভাইয়া, ভ্যাসেকটমি। এবং দেখো নারীদের, ঠিক আছে, নারীদের কি করা হয় ভাইয়া, দেখো যেখানে থাকে ডিম্বাশয়, ঠিক আছে, এবং এটা কি যে ডিম্বনালী, ঠিক আছে, ডিম্বনালী এটা হলো জরায়ু, এখান দিয়ে তো কি ডিম্বাণুটা কি হয় যে জরায়ুতে প্রবেশ করে। তো আমি একটা কাজ করি, ডিম্বনালীটা এখানে কাইটা দিই, ঠিক আছে, দেখো এইভাবে কাইটা দেওয়া হয়, ঠিক আছে, কাইটা এইভাবে সেলাই করে দেওয়া হয়,
এই যেখানে কাইটা দিছে, ঠিক আছে। এভাবে কাইটা দেওয়ার ফলে কী হয়, যে ডিম্বাশয় থেকে ডিম্বাণুটা কি আর জরায়ুতে যাইতে পারে না, ঠিক আছে। তখন কি হয়, তখন মেয়েরাও কি হয়ে যায়, মানে বন্ধা হয়ে যায় যেটাকে বলে, ঠিক আছে, বা তখন আর মা হইতে পারবে না। এটাকে বলা হয় কি ভাইয়া, টিউবেক্টমি বা লাইগেশন, নামটা মনে রাখো। ছেলেদের ক্ষেত্রে ভ্যাসেক্টমি, মেয়েদের ক্ষেত্রে কি টিউবেক্টমি বা লাইগেশন, ঠিক আছে, মনে রাখো কিন্তু। ওকে, আচ্ছা তারপরে দেখো আসো পরিবার পরিকল্পনা, ঠিক আছে। পরিবার পরিকল্পনা এগুলো একটু রিডিং করে নিও, ঠিক আছে। বিয়ের বয়স, সন্তান সংখ্যা, হ্যান ত্যান, ঠিক আছে, অনেক কিছু বলছে, ঠিক আছে। দেখো কি বলছে, দম্পতি পিছু এক সন্তানই যথেষ্ট, এই স্লোগান কার্যকর করতে হবে, ঠিক আছে। এগুলো কথা শুনতে যাও না, ঠিক আছে। এক সন্তান যথেষ্ট কেন, যত মন চাইবে তত সন্তান নিবা, কোনো ধরা বাঁধা নিয়ম নাই, ঠিক আছে। এগুলো মনে করো যে ভুয়া কথাবার্তা, যত মন চাইবে তত সন্তান নিবা, সন্তান নেওয়ার অনেক মনে করো যে সুফল আছে, ঠিক আছে। যত বাচ্চা হবে তত অনেক সুফল আছে। যেমন একটা সুফল হলো কি, যে মনে করো যে বেবি যদি কোনোটা বাচ্চাকালে মারা যায়, ঠিক আছে, এটা হাদিসের কথা, যে মনে করো যে তুমি মনে করো যে বেশি বেশি বেবি নিবা, এখন বেশি বেশি বেবি নিতে গেলে হয় কি, একটা দুইটা মারা যায় বাচ্চাকালে। তো এই হাদিসে এরকম আসছে যে ছোট ছোট বাচ্চা যেগুলো মারা যায়, ওগুলা পরবর্তীতে হাসরের ময়দানে কি করে। আচ্ছা এক মিনিট, হ্যালো আসসালামু আলাইকুম, আমি ক্লাসে আছি, ক্লাস থেকে বের হয়ে জানাই দিছে। তো যেটা বললাম যে হাসরের ময়দানে, ঠিক আছে, যদি আল্লাহ না করুক তোমার যদি ফয়সাল হয় যে তুমি জাহান্নামে যাবা, ঠিক আছে, তখন ওই যে বাচ্চা ছিল তোমার যেটা মারা গেছিলো ছোটো থাকতে, সে বাচ্চাটা আল্লাহর কাছে সুপারিশ করে তোমাকে জান্নাতে নিয়ে যাবে, ঠিক আছে। ইভেন এরকম বলা আছে যে সে বাচ্চাটা আল্লাহর সাথে ঝগড়া লাগাই দিবে, মোট কথা তোমাকে জান্নাতে নেওয়ার জন্য একদম ঝগড়া লাগাই দিবে, ঠিক আছে। তো তাহলে কি বেশি বেশি বাচ্চা না দরকার না, অবশ্যই দরকার, ঠিক আছে, কারণ হিসাব দিয়ে জান্নাতে যাওয়া খুব কঠিন, ঠিক আছে। ওকে, তো যাই হোক, আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুক। আচ্ছা দেখো যেটা বললাম যে IVF পদ্ধতি, আর যদি মনে করো যে এমন হয় যে কেউ বাচ্চা দিতে যায় মারা গেল, ঠিক আছে, মানে বাচ্চা ডেলিভারি হতে যায় মারা গেল, তার তো মনে করো যে শহীদ মর্যাদা, ঠিক আছে। বাচ্চা প্রসব করতে যায় যদি কোনো মেয়ে মারা যায়, সে তো মনে করো ডাইরেক্ট জান্নাতে চলে যাবে, ওর কোনো হিসাব টিসাব নাই, ঠিক আছে। তো এগুলো একটু মনে রাখো, ঠিক আছে। ওকে, যাই হোক দেখো এখন যেটা বলবো যে IVF পদ্ধতি, ঠিক আছে, বা কৃত্রিম গর্ভধারণ, ঠিক আছে, কৃত্রিমভাবে কি করা যায়, গর্ভধারণ করা। যেখানে কি বলছে দেখো, যে নিষিক্ত ডিম্বাণুটি গর্ভাশয়ের প্রাচীরে সংস্থাপিত হয়ে 9 মাস পর্যন্ত পরিস্ফুটন শেষে একটি শিশু সন্তান ভূমিষ্ঠ হয়, ঠিক আছে। ওকে, এখানে দেখো কিছু কিছু কথা বলছে, ঠিক আছে, যে ওকে, আচ্ছা দাঁড়াও এক মিনিট, আচ্ছা দেখো এই যে এই পেজে আসো, তার কিছু কিছু কথা বলছে যে টেস্ট টিউব পদ্ধতি, ঠিক আছে। এইটা মনে করো যে কৃত্রিম গর্ভধারণ পদ্ধতিকে কি বলা হয়, টেস্ট টিউব পদ্ধতি, এটা একটু মনে রেখো, টেস্ট টিউব পদ্ধতি, ঠিক আছে। এবং সর্বপ্রথম কবে টেস্ট টিউব পদ্ধতিতে বাচ্চা উৎপাদন করা হয়েছিল ভাইয়া, সেটা হলো 1978 সালের 25শে জুলাই। কবে, 1978 সালের 25শে জুলাই, ঠিক আছে। এবং সর্বপ্রথম যে টেস্ট টিউব বেবি কন্যা তৈরি হয়েছিল, ওর নাম হলো লুইস ব্রাউন। কি নাম ভাইয়া, লুইস ব্রাউন। এই দেখো লুইস ব্রাউন। আর তোমরা কি লুইস ব্রাউনকে দেখতে চাও, এই যে দেখো লুইস ব্রাউন, এই যে লুইস ব্রাউন, ঠিক আছে। ও কিন্তু টেস্ট টিউব বাচ্চা, ঠিক আছে, টেস্ট টিউব বেবি। ওকে, লুইস ব্রাউন। এখন দেখো বাংলাদেশেও কিন্তু টেস্ট টিউব বেবি জন্ম দিছিল, সেটা কবে ভাইয়া, 2001 সালে, ঠিক আছে। ওর নাম সম্ভবত কি জানো নাম, আমার খেয়াল আসতেছে না, হীরামণি মুক্তা মনে হয়, একটু পরে আমরা দেখবো, সমস্যা নাই, ঠিক আছে। তো ওকে, এগুলো একটু মনে রেখো, ঠিক আছে। এবং দেখো এই যে ক্ষেত্রে মনে করো যে ডিম্বাণু সরবরাহ বৃদ্ধি, ঠিক আছে, মনে করো যে কৃত্রিমভাবে আমি এখানে ডিম্বাণুর উৎপাদন বাড়াই দিছি, তো এই ক্ষেত্রে কী করা হয় ভাইয়া, দেখো ফলিকল স্টিমুলেটিং হরমোন ব্যবহার করা হয়। ফলিকল স্টিমুলেটিং হরমোন এটা কী করে ভাইয়া, ইনজেকশন হিসাবে শরীরে নেওয়া হয়, তার ফলে কী হয়, ডিম্বাণু উৎপাদন বাড়তে থাকে, ঠিক আছে। দেখো তারপর একটা কথা বলছে যে ডিম্বাণু সংগ্রহ, ঠিক আছে। এখানে বলছে যে ডিম্বাণু সংগ্রহের 34 থেকে 38 ঘন্টা আগে ডিম্বাণু পরিপক্কতায় সাহায্য করে আরেকবার হরমোন ইনজেকশন নেওয়া হয়, ঠিক আছে। তাহলে একটা না হলো কবে, একটা না হলো ডিম্বাণু উৎপাদন বাড়াতে, ওটা কোনো ডেট নাই, আর একটা কবে নেওয়া, আর একটা হয় 38 থেকে, ঠিক আছে, 24 থেকে 38 ঘন্টা আগে, ঠিক আছে। ডিম্বাণু সংগ্রহের 24 থেকে 38 ঘন্টা আগে, এটা একটু মনে রেখো। ওকে, দেখো দেখো ডিম্বাণুকে নিষিক্তকরণের জন্য ডিম্বাণু এবং শুক্রাণু কি 16 থেকে 20 ঘন্টা কি করা হয়, কাচের টিউবে রেখে দেওয়া হয়, ঠিক আছে, নিষিক্ত হওয়ার জন্য।
এতদিন তো নিষিক্ত হতো জরায়ুর ভিতরে, এখন কিসের ভিতরে রাখা হয়েছে? কাচের টিউবে, কারণ এটা কৃত্রিমভাবে। ঠিক আছে, এবং নিশ্চিন্ত ডিম্বাণু সংগ্রহের পর 1 থেকে 6 দিনের মধ্যে, ঠিক আছে, নারীর জরায়ুতে স্থানান্তর করা হয়। ঠিক আছে, নারীর জরায়ুতে কী করা হয়? স্থানান্তর করা হয়, এবং পরবর্তী থেকে নারীর দেহতে সেটা বেড়ে ওঠে। বুঝতে পারছো কিনা? ওকে, এগুলো একটু মনে রাখো, আর কিছু লাগবে না এখানে। এই যে দেখো, এই যে হীরামণি মুক্তা, বাংলাদেশের, ঠিক আছে, জন্ম নেওয়া বেবি, টেস্টি বেবি হীরামণি মুক্তা। ঠিক আছে, কবে ভাইয়ার ডেটটা একটু মনে রাখো, যদি এটা সাধারণ জ্ঞানের প্রশ্ন, তারপরে এখানে আছে পড়বা 2001 সালের 30শে মে। ওকে, দেখো এখন প্রজননতন্ত্রের সমস্যা বা প্রজননতন্ত্রের সমস্যা, এখানে দেখবা যে পুরুষ ও নারীদের কিছু অক্ষমতা থাকে। ঠিক আছে, যেমন 15% দম্পতি হলো অনুর্বর, ঠিক আছে, অনুর্বর, ইনফার্টাইল, ঠিক আছে, কিন্তু 1 থেকে 2% মাত্র কি বন্ধ্যা, বা তারা কোনোদিন বাবা মা হইতে পারবে না, এরকম হলো 1 থেকে 2% পুরো পৃথিবীর ভেতরে। আর 15% দম্পতি কি অনুর্বর। ঠিক আছে, এটা একটু মনে রাখো। ওকে, তারপরে এখানে কথা বলছে যে পুরুষের যে সমস্যা হয়, একটা হলো অ্যাজোস্পার্মিয়া, ঠিক আছে, আরেকটা হলো অ্যাঙ্গোস্পার্মিয়া। ঠিক আছে, না সরি, অ্যাঙ্গোস্পার্মিয়া, অলিগোস্পার্মিয়া। ঠিক আছে, একটা হলো অ্যাজোস্পার্মিয়া, একটা হলো কি অলিগোস্পার্মিয়া। অ্যাজু মানে মানেই না, মানেই না। ঠিক আছে, তো অ্যাজোস্পার্মিয়া মানে কি? যে শুক্রাণু উৎপাদন হয় না। ঠিক আছে, শুক্রাণু উৎপাদন হয় না, সেটাকে কি বলবো? অ্যাজোস্পার্মিয়া। মানে না মনে রাখবা। আর যেটা আছে অলিগোস্পার্মিয়া, অলিগো মানে কম। ঠিক আছে, অলিগো মানে কি ভাইয়া? অলিগো মানে কম, তার মানে কি শুক্রাণু কম উৎপন্ন হবে। ঠিক আছে, শুক্রাণু স্বল্পতা বা শুক্রাণু কম উৎপন্ন হবে। ঠিক আছে, এই যে কী বলছে এক্ষেত্রে, শুক্রাণুর সংখ্যা কত? 20 মিলিয়নের চেয়ে কম, 20 মিলিয়নের চেয়ে কম, এটা একটু মনে রাখো। ওকে, তারপরে যেটা দেখো আর কি আছে এখানে, এগুলো একটু রিডিং দিও। ঠিক আছে, এগুলো একটু রিডিং দিও, আর কিছু লাগবে না। আচ্ছা দেখো, এখন নারীদের যে সমস্যা, ঠিক আছে, কই আসলাম, সিস্টিক ফাইব্রিস। 1 মিনিট, 1 মিনিট। দেখো জিনগত রোগ বলছে এখানে। ঠিক আছে, অনেক ক্ষেত্রে জিনগত কিছু রোগ দেখা যায়। ঠিক আছে, এটাকে বলা হয় সিস্টিক ফাইব্রোসিস। ঠিক আছে, এটা একটু মনে রাখো। ওকে, তারপরে দেখো নারীতে প্রজননজনিত সমস্যা। ঠিক আছে, একটা হলো ডিম্বপাতি ব্যর্থতা। ডিম্বপাতি ব্যর্থতা কত পার্সেন্ট? 10% নারী। ঠিক আছে, এটা একটু মনে রাখো। তারপরে দেখো ডিম্বনালীতে ক্ষত, যদি ডিম্বনালীতে ক্ষত থাকে সেই ক্ষেত্রে কী হবে? প্রজননে সমস্যা হবে, বাচ্চা কনভেন্স করতে কী হবে? সমস্যা হবে। এরকম সমস্যা কত পার্সেন্টের? 35%-এর। আর জরায়ুতে যদি ক্ষত থাকে, ঠিক আছে, সেই ক্ষেত্রে কত পার্সেন্ট? 5 থেকে 10%। ঠিক আছে, আর জরায়ুর গ্রীবার ক্ষত, এরকম এইগুলোও হতে পারে। ঠিক আছে, আরেকটা আছে দেখো অজানা কারণ, অজানা কারণে কত পার্সেন্ট? 10%। ঠিক আছে, এগুলো একটু মনে রাখো। ওকে, এই যে যেখানে বলতে আইভিএফ পদ্ধতিকে কী নামে বলা হয়? টেস্ট টিউব বেবি পদ্ধতি নামে পরিচিত। ঠিক আছে, এখানে কিছু লাগবে না। আচ্ছা দেখো, পরবর্তী প্রশ্নে আসো, যে হরমোনের ভারসাম্যহীনতা। ঠিক আছে, দেখো যে নারীর প্রজনন হরমোনের ভারসাম্যহীনতা, এখানে দেখো ইস্ট্রোজেন হরমোন, ইস্ট্রোজেন হরমোনের ভারসাম্যহীনতার ফলে কোন রোগ হয় সেটা লাগবে, শুধু রোগের নামটা লাগবে। রোগের নাম কি? প্রিমেনস্ট্রুয়াল সিনড্রোম, পিএমএস, বা প্রাক রাজচক্রীয় সিনড্রোম। ঠিক আছে, যেটা বলছিলাম যে আগে আমরা পড়ছিলাম না, যে কিছু কিছু মেয়ের পিরিয়ড শুরু হওয়ার আগে 1-2 সপ্তাহ আগে থেকে টের পায়, এবং কিছু কিছু মেয়ে কি প্রবল মাত্রায় টের পায়। ঠিক আছে, অনেক মাথা ব্যথা, বমি বমি ভাব, মেজাজ খিটখিটে হয়। ঠিক আছে, তো তাদের শরীরে ইস্ট্রোজেন হরমোন বেশি, এটা কিন্তু আগে বলছিলাম। ঠিক আছে, তাদের কি হয়? প্রিমেনস্ট্রুয়াল সিনড্রোম বা প্রাক রজচক্রীয় সিনড্রোম দেখা দেয়। তারপরে কি? তারপরে দেখো আর একটা আছে নিচে, এখানে আরগুলো লাগবে না। দেখো উচ্চমাত্রায় অ্যান্ড্রোজেন। ঠিক আছে, উচ্চমাত্রায় কি ভাইয়া? অ্যান্ড্রোজেন। এক্ষেত্রে যেটা হয় সেটা হলো পলিসিস্টিক ওভারি সিনড্রোম। দেখো এক্ষেত্রে কি দেখা দেয় ভাইয়া? পলিসিস্টিক ওভারি সিনড্রোম। ঠিক আছে, ওকে, এই সিনড্রোমগুলো কি? দেখো মুখমণ্ডল, ঠোঁট প্রভৃতি জায়গায় কি হয়? ফুলা যায়। ঠিক আছে, তারপর কি হয়? চুল কমে যায়, ব্রণ দেখা দেয়, এগুলা। ওকে, এগুলো লাগবে না, তুমি শুধু এই নামটা মনে রাখো। ঠিক আছে, যে পলিসিস্টিক ওভারি সিনড্রোম কোন জন্য হয় ভাইয়া? অ্যান্ড্রোজেন হরমোনের জন্য হয়। ওকে, আচ্ছা আমরা আগে একটা জিনিস পড়ছিলাম না, যে মেয়েদের পিরিয়ড শুরু বা হওয়া বা রজচক্র শুরু হওয়াকে বলা হয় কি? বলা হয় মেনার্কি। ঠিক আছে, মেনার্কি বা মেনার্চি। এবং পিরিয়ড শেষ হওয়াকে কি বলা হয়, বা রজচক্র সমাপ্তি ঘটাকে বলা হয় ম্যানোপোজ। ম্যানোপোজ।
এবং ঠিক সেমভাবে ছেলেদের ক্ষেত্রে এই বিষয়, ছেলেদের তো আর মনে করো যে কি বলে যে পিরিয়ড হয় না, ওদের কি হয়, ওদের যে পুরুষত্ব প্রকাশীনতা এটা যখন বন্ধ হয়ে যায় সেটাকে বলা হয় অ্যান্ড্রোপোজ। ঠিক আছে, কি বলে ভাইয়া? অ্যান্ড্রোপোজ। মেয়েদের ম্যানোপোজ, ছেলেদের অ্যান্ড্রোপোজ, এটা একটু মনে রাখো। ঠিক আছে, ওকে। এখন দেখো ভ্রূণের বৃদ্ধির সময় সমস্যা। ঠিক আছে, একটা হলো দেখো যে জিনগত ও ক্রোমোজোমগত সমস্যা। ঠিক আছে, জিনগত ক্রোমোজোমগত সমস্যা। একটা হলো কি ভাইয়া? একটা হলো টেরাটোজেনিত সমস্যা। ঠিক আছে, ওকে। দেখো জিনগত সমস্যা যেগুলো আছে সেগুলো হলো অটোজোমাল ব্যাধি। আচ্ছা, অটোজোম কোনগুলো ভাই? আমরা জানি মানব দেহে 23 জোড়া ক্রোমোজোম আছে। 23 জোড়ার ভিতরে 22 জোড়া কি ভাইয়া? 22 জোড়া অটোজোম এবং এক জোড়া কি সেক্স ক্রোমোজোম, এক্স এক্স এবং কি এক্স ওয়াই, এগুলো তোমরা জানো। ঠিক আছে, ওকে। তো এই যে অটোজোমাল ব্যাধি, ঠিক আছে, অটোজোমাল ব্যাধি, অটোজোমাল ব্যাধির উদাহরণ কোনটা ভাইয়া? দেখো এই যে দেখো এখানে একটা কথা বলছে যে এই অটোজোমাল ব্যাধি, ঠিক আছে, দেখো ফিনাইল অ্যালানিন, ঠিক আছে, ফিনাইল অ্যালানিন নামক অ্যামিনো অ্যাসিড হজম করতে পারে না। ঠিক আছে, এ কারণে মস্তিষ্কে বিষাক্ত পদার্থ জমা হয়। ঠিক শিশুকে কি হয়? মানসিক প্রতিবন্ধকতা পরিণত হয়। এই অসুখের নাম কি? এই অসুখের নাম হলো ফিনাইলোকটি, কি বলছে এটাকে? ফিনাইল কিটোনিউরিয়া। ঠিক আছে, ফিনাইল কিটোনিউরিয়া, এটা একটু মনে রাখো যে অটোজোমাল ব্যাধির উদাহরণ কোনটি। ঠিক আছে, ফিনাইল কিটোনিউরিয়া, এটা একটু মনে রাখো। তারপর দেখো সেক্স লিঙ্ক ডিসঅর্ডার বা সেক্স লিঙ্ক ব্যাধি। ঠিক আছে, এক্ষেত্রে কী কী রোগ হয় ভাই? দেখো উদাহরণ বলছে, একটা হলো কি লাল সবুজ বর্ণান্ধতা, দেখো লাল সবুজ বর্ণান্ধতা, হিমোফিল, এবং কি একটা হলো কি ভাইয়া? ফ্র্যাজাইল এক্স সিনড্রোম। এগুলো তোমরা মনে রাখতে পারবা হলফ দিয়ে, কি দিয়ে? হলফ। ঠিক আছে, হলফ। হতে হলো হিমোফিলিয়া, লতে কি লাল সবুজ বর্ণান্ধতা, ফ দিয়ে কি ফ্রাজাইল এক্স সিনড্রোম। ওকে, তারপর একটা বলছে দেখো ট্রাইসোমি। এক্ষেত্রে কি হয়? এক্ষেত্রে যেই অটোজোমটা ভুক্তভোগী সেই ক্ষেত্রে সেই অটোজোমের 3টি কপি বহন করে। এটা কি বলা হয়? ট্রাইজোমি। ট্রাই মানে 3, ঠিক আছে, 3টি কপি বহন করে, এটা একটু মনে রাখো। ঠিক আছে, ওকে। এবং এটাকে বলা হয় কি ডাউন সিনড্রোম। এটা কি বলা হয় ভাইয়া? ডাউন সিনড্রোম বলা হয়। ঠিক আছে, ওকে। আচ্ছা, এখানে আর কিছু লাগবে না। আচ্ছা, নিচে যাই, দেখো টেরাটোজেন। ঠিক আছে, টেরাটোজেনের ভিতরে দেখো যে দেখো টেরাটোজেনের ভিতরে অনেকগুলো নাম আছে। ঠিক আছে, এই যে দেখো এখানে কিছু কিছু আছে: মানসিক অবস্থা, খাদ্য গ্রহণ, মদ পান, ধূমপান, দীর্ঘস্থায়ী অসুস্থতা। ঠিক আছে, সাইটোমেগালো ভাইরাস। ঠিক আছে, তুমি এখানে দেখো ভাইরাস টেরাস আছে বা রোগের মতো নাম আছে 3টা। একটা হলো রুবেলা, জার্মান হাম। ঠিক আছে, একটা কি HIV, হেপাটাইটিস বি, আর একটা হলো কি, একটা হলো সাইটো গালো ভাইরাস। এগুলো তুমি মনে রাখবা যে রাজশাহী মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল দিয়ে, কী দিয়ে ভাইয়া? রাজশাহী মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, RMCH। ঠিক আছে, আর দিয়ে কি ভাইয়া? আর দিয়ে হলো রুবেলা। ঠিক আছে, বা জার্মান হামতে কি বলা হয়? হাম মানে কি মিজেলস, এমতে মিজেলস। সিতে কি ভাইয়া? সিতে হলো সাইটোমেগালো ভাইরাস। কি ভাইয়া? সাইটোমেগালো ভাইরাস। এইচতে কি ভাইরা? HIV এবং হেপাটাইটিস বি ভাইরাস। ঠিক আছে, আর গলা এমনি মনে রাখতে পারবা। ওকে, দেখো গর্ভধারণের সময় মদ পান করলে সেটাকে কি বলা হয়? ফিটাল অ্যালকোহল সিনড্রোম। ঠিক আছে, নামের ভিতরে অ্যালকোহল আছে, এটা স্পেশালভাবে মনে রাখার কিছু নাই। ওকে, এখন দেখো যৌনবাহিত বিভিন্ন রোগ। ঠিক আছে, এগুলো একটু নিজেদের পড়ে নিতে বলছিলাম। তো এটাকে কি বলা হয় ভাইয়া? সেক্সুয়াল ট্রান্সমিটেড ডিজিজ। ঠিক আছে, যৌনবাহিত রোগ বা STDs। ঠিক আছে, কী কী রোগ হয় ভাই? দেখো 3টা রোগের কথা বলছে: সিলিফিস, গনোরিয়া, এইডস। এখানে মনে রাখবা এইডসটা হলো ভাইরাস ঘটিত রোগ। ঠিক আছে, আর এই যে সিলিফিস এবং গনোরিয়া, এই দুইটা হলো ভাইয়া ব্যাকটেরিয়া ঘটিত রোগ। ঠিক আছে, এটা একটু মনে রাখো। ওকে, দেখো এখানে কিছু লাগবে না। ঠিক আছে, দেখো রোগের কারণগুলো লাগবে। ঠিক আছে, যেমন এই যে আমরা কি পড়তেছি এখন পড়তেছি সিফিলিস রোগের কারণ কি ভাইয়া? এই যে দেখো ট্রেপোনেমা প্যালিডাম নামক কি একটা ব্যাকটেরিয়া। ঠিক আছে, ওকে। এখানে দেখো বলছে যে লক্ষণ প্রকাশ হয় কবে? 21 দিনের মাথায়, এটা একটু মনে রাখো। ঠিক আছে, ওকে, এই যে 21 দিনের মাথায় প্রকাশ পায়। ঠিক আছে, এখানে আর কি দেখো এখানে বিভিন্ন রোগের বিভিন্ন লক্ষণ বিভিন্ন পর্যায়ে দেওয়া আছে: প্রাথমিক পর্যায়ে, মাধ্যমিক পর্যায়ে, সুপ্ত পর্যায়ে, একটা বিলম্বিত পর্যায়ে। ঠিক আছে, দেখো বিলম্বিত পর্যায়ে একটা কথা বলছে যে পর্যায়ে কোষের মৃত্যু ঘটতে পারে। ঠিক আছে, কোন পর্যায়ে মৃত্যু হতে পারে মানুষের?
বিলম্বিত পর্যায়ে, এটা একটু মনে রাখো, ঠিক আছে। দেখো রোগ নির্ণয় প্রতিকার এগুলো একটু মনে করো, যে রিডিং টিডিং দিও, এখান থেকে প্রশ্ন হয় না, ঠিক আছে। ওকে, দেখো সিফিলিস জীবাণু, সিফিলিস, ঠিক আছে, সিফিলিস রোগের চিকিৎসা হিসাবে যে ইনজেকশন দেওয়া সেটাকে বলা হয় বেনজাথিন পেনিসিলিন, ঠিক আছে। বেনজাথিন পেনিসিলিন, এই যেটা, এই নামটা একটু মনে রেখো, ঠিক আছে, যে সিফিলিস চিকিৎসার ক্ষেত্রে কোনটি ব্যবহার করা হয়। আচ্ছা দেখো, তারপর গনোরিয়া, ঠিক আছে। দেখো দেখো এটা এটা একটু মনে রেখো, ঠিক আছে। এটা নামের সাথে দেখো গনোরিয়া আছে, ঠিক আছে। অনেকে এটাকে বলা হয় নিসেরিয়া, অনেকে বলে নাইজেরিয়া, ঠিক আছে। যেমনি মনে রাখতে পারো মনে রাখবা, ঠিক আছে। দেখো নামের সাথে গনোরিয়া আছে, ঠিক আছে, মনে রাখবা নাইজেরিয়া গনোরিয়া, ঠিক আছে, এভাবে মনে রাখতে পারো। ওকে, এখানে আর কিছু লাগবে না। এটা লক্ষণ প্রকাশ পায় কবে ভাইয়া? দেখো 2 থেকে 13 দিনের মধ্যে, ঠিক আছে, 2 থেকে 13 দিনের মধ্যে লক্ষণ প্রকাশ পায়। ওকে, এবং দেখো কোনো মায়ের যদি গনোরিয়া হয় তাহলে তার বাচ্চার কি হবে? তার বাচ্চা এই যে চোখ লাল করছে না, এই চোখ লাল না জন্মগ্রহণ করবে, ঠিক আছে। এই চোখ তো আমি সবুজ বানিয়ে দিলাম, আচ্ছা এটা আর একটু লাল বানিয়ে দিই, দাঁড়াও আর একটু লাল বানিয়ে দিলাম, ঠিক আছে, আর একটু লাল বানিয়ে দিই, ঠিক আছে, সুন্দর লাগতেছে এখন। দেখো তাহলে চোখ লাল হয়ে গেছে, ঠিক আছে। চোখ যদি লাল হয় সেটাকে আমরা কি বলবো? অপথালমিয়া, এ কি রে কালি কই গেল, অপথালমিয়া নিউটেরাম, ঠিক আছে, নিউটেরাম, এটা একটু মনে রাখো। চোখ লাল হয়ে গেল। মায়ের যদি মনে করো যে কি গনোরিয়া থাকে, কি গনোরিয়া থাকে, সাথে সাথে কি হবে? বেবি চোখ লাল হয়ে যাবে। ওকে, এখানে আর কিছু লাগবে না, ঠিক আছে। তারপরে দেখো এটার জন্য যে চিকিৎসা হিসেবে কী ব্যবহার করা হয়, দেখো পেনিসিলিন, ঠিক আছে, সেমিক্সিম, ঠিক আছে, সেফিক্সিম, ঠিক আছে, টেট্রাসাইক্লিন, ডাইসাইক্লিন, ঠিক আছে, এরিথ্রোমাইসিন, ঠিক আছে, সিপ্রোথাইসিন, দেখো সবগুলাই কি, সবগুলাই অ্যান্টিবায়োটিক ওষুধ, ঠিক আছে, সব ধরনের অ্যান্টিবায়োটিক ওষুধ ইউজ করা এই ক্ষেত্রে। ওকে, তারপর দেখো এইডস, ঠিক আছে। আচ্ছা এইডস কী করে বলো তো? এইডস আক্রান্ত হইলে, এখানে একটা কথা বলছে যে এইডস আক্রান্ত হইলে মানবদেহের ম্যাক্রোফেজ এবং টি লিম্ফোসাইট ধ্বংসপ্রাপ্ত হয়। ম্যাক্রোফেজ এবং টি লিম্ফোসাইট ধ্বংসপ্রাপ্ত, এটা একটু মনে রাখো, ঠিক আছে। এবং দেখো যে এই যে প্রতি বছর, ঠিক আছে, পহেলা ডিসেম্বর এইডস শিশু হিসাবে পালন করা হয়, ঠিক আছে। ওই দিন আমরা কী করি, এই যে দেখো অনেক দেখবা যে অনেকে বুকের সাথে যে ফিতা লাগায়া ঘুরে বেড়ায় ওই দিন, ঠিক আছে। ওকে, এইচআইভি রোগ নির্ণয়, ঠিক আছে, রোগ নির্ণয় করা হয় কীভাবে ভাইয়া? দেখো তো রোগ নির্ণয় করা হয় বিভিন্ন রকমের টেস্ট, ঠিক আছে, আরএনএ টেস্ট, ঠিক আছে, P24 প্রোটিন টেস্ট, ঠিক আছে, ওয়েস্টার্ন ব্লট, ঠিক আছে। তারপর এগুলোর মাধ্যমে কি করা হয়? রোগ নির্ণয় করা হয়। ওকে, তারপরে দেখো যে মনে করো যে টি হেল্পার সেল, ঠিক আছে, CD4 সেল, এগুলো মনে করো যে কি, এগুলোর মাধ্যমেও রোগ নির্ণয় করা হয়। এগুলো একটু নামগুলো মনে রাখো, ঠিক আছে। ওকে, দেখো নিচে আসো যে চিকিৎসা, ঠিক আছে, চিকিৎসা কী কী ভাইয়া? দেখো যেখানে অ্যান্টিরিট্রোভাইরাল থেরাপি, ঠিক আছে, অ্যান্টিরিট্রোভাইরাল থেরাপি, দ্বারা 1 মিনিট মার্ক করে দিই, ঠিক আছে। ওকে, তো দেখো এখানে যে নামগুলো আছে, ঠিক আছে, বা এটাকে আর্ট বলা হয়। এই যেটা বললাম যে অ্যান্টিরেট্রোভাইরাল থেরাপি বা অ্যান্টিরেট্রোভাইরাল থেরাপি, ঠিক আছে, ART, ঠিক আছে, ARTতে মনে রাখবা। তো দেখো এখানে যে বলছে যে নিউক্লিওসাইড রিভার্স ট্রান্সক্রিপ্টেজ এন্ডাইটিস, ঠিক আছে, এখানে ওষুধ হিসাবে ব্যবহার করা হয়। দেখো যে দেখো এখানে দেখো দুইটা নামের সাথে কিওয়ার্ডগুলো মনে রাখবা, ঠিক আছে, যেটা নিউক্লিওসাইড, ঠিক আছে। দেখো আমি একটু দাগায় দিই, যে নিউক্লিওসাইড আছে না, নিউক্লিওসাইড থাকলে মনে রাখবা যে নামের সাথে জিরো থাকবে, কি থাকবে? জিরো থাকবে, যে জিরো আছে, ঠিক আছে। তারপরে নন নিউক্লিওসাইড যদি বলে, নন নিউক্লিওসাইড বলে, আচ্ছা নন নিউক্লিওসাইড মনে রাখা লাগবে না, 3টা তো, আমরা 2টা মনে রাখবো, ঠিক আছে। আর একটা কি আছে দেখো, আর একটা আছে প্রোটিয়েজ ইনহিবিটর, দেখো এটার নামের সাথে আছে নাভি, সবগুলো নামের সাথে কি আছে? নাভি আছে, এখানেও নাভি আছে, এখানেও নাভি আছে, ঠিক আছে। তাহলে প্রোটিয়েজ ইনহিবিটর নামের সাথে নাভি থাকবে এবং নিউক্লিওসাইডের নামের সাথে কি থাকবে? জিরো থাকবে, ঠিক আছে। বাদ বাকি যেগুলো সবগুলো কি নন নিউক্লিওসাইড, ঠিক আছে। তাহলে কি মনে রাখা কিন্তু এখন সহজ, বুঝছো কি না? ওকে, তারপরে অধ্যায় শেষ। আচ্ছা ঠিক আছে, দেখো অধ্যায় শেষ, রোগ টোগ সব পড়াই দিলাম। এখন বলো যে ভাইয়া সব বুঝছো কি না, ক্লিয়ার কি না, একটু বলো। সবাই একটু বলো যে বিষয়টা ক্লিয়ার কি না, যা পড়াইলাম বুঝছো কি না। সবাই বলো ক্লিয়ার কি না।
ওকে, রত্ন নয় তবু বলতেছে ক্লিয়ার। ওকে, এখন আমি যেটা বলি সেটা শোনো। কথাটা হলো ভাইয়া যে এই চ্যাপ্টারটা তো শেষ করলাম, ঠিক আছে? এখন এই চ্যাপ্টারটা পড়বা, পড়তে তো অবশ্যই টাইম লাগবে যেহেতু নিউ চ্যাপ্টার, শর্ট সিলেবাসের বাইরে। তো চ্যাপ্টারটা তোমরা ভালোভাবে পড়ো, ঠিক আছে? সন্ধ্যার ভিতরে শেষ করো। তারপরে সন্ধ্যার পরে এরপরে যে চ্যাপ্টার আছে মানবদেহের প্রতিরক্ষা, ওইটাও পড়বা। দেন এই দুইটা চ্যাপ্টারের উপরে, ঠিক আছে, ইনক্লুড আজমল স্যার, তারপরে সাথে মনে করো যে মাজেদা ম্যাম প্লাস আলিম স্যারের বই যত এমসিকিউ আছে ইম্পর্টেন্ট এমসিকিউগুলো সবগুলো আমরা টেলিগ্রামে সলভ করব, ঠিক আছে? কালকে যেভাবে আমরা কি করছি, কালকে যেভাবে আমরা জৈব যৌগ সলভ করছি ওইভাবে আমরা টেলিগ্রামে সলভ করব, ঠিক আছে? এই মানব জীবনের ধারাবাহিকতা এবং মানবদেহের প্রতিরক্ষা সন্ধ্যার পরে, ঠিক আছে? রাতে 9টার সময় হইতে পারে, ঠিক আছে? যেহেতু আজকে তো আর ক্লাস নাই, ঠিক আছে? তো এটা ভালোভাবে পড়ো, তার মানে বায়োলজি দুইটা চ্যাপ্টার ভালোভাবে পড়বা। দেন কালকে আমরা কি করব, আমরা উইকলি এক্সাম নিব কালকে। উইকলি এক্সামে কি থাকবে? মানবদেহের প্রতিরক্ষা, মানবদেহের প্রতিরক্ষা, মানব জীবনের ধারাবাহিকতা এবং কি জৈব যৌগ, তিনটা চ্যাপ্টার উপর কী হবে? উইকলি হবে, ঠিক আছে? ওকে, তো এটা একটু মাথায় রেখো। তো আজকে তোমরা বায়োলজির দুইটা চ্যাপ্টার যেহেতু দুইটাই শর্ট কোর্সের বাইরে, দুইটা একটু ভালো করে পড়ো এবং সন্ধ্যার পরে দুইটার উপরে কী হবে? অনেকগুলা প্রশ্ন সলভ করবো আমরা, অনেকগুলা, ঠিক আছে? ওকে ওকে, তো ঠিক আছে, আশা করি সবার প্রবলেম ক্লিয়ার, ঠিকমতো পড়ো, ঠিক আছে? আচ্ছা, ভালো থাকো সবাই। আল্লাহ হাফেজ সবাইকে, আসসালামু আলাইকুম।